ভাত খেয়ে যাবে? আপনাকে কষ্ট করতে হবে না আর, দরজা আটকে দিন, আমরা গেলাম। ওরা তৎপর হয়। সুব্রত হাই তোলে। মন্দিরাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতে মন্দিরা এসে ধরল নিশার হাতটা। থালার মতো গোল ফর্সা মুখটা এতক্ষণে উঁচু হয়ে তুলল চোখ। সেই যে কপুল বলার আগে নামিয়ে নিয়েছিল, তারপর আর কিছু দেখেনি নিজের পায়ের মেহেন্দি রাঙানো নখগুলো ব্যতীত। স্বাদের নিষ্পন্দ চোখ তখনও মেয়েটার মুখাবয়বে আটকে আছে। এই মেয়েটা তার বউ এখন? এ কি বাস্তবতা! উঠবে না নিশা? মন্দিরার কথার পিঠে ষোড়শীর কাঁপা গলার আওয়াজ। কোথায় তোমার শ্বশুর বাড়ি? আর কোথায়? হাঁসফাঁস করে উঠল যেন মেয়েটা। সহসা তাকালো স্বাদের চোখে। এক ঝলকই তাকাতে পেরেছে। সামনে বসা মানুষটা তার স্বামী। এটুকু খেয়াল হতেই বিনা বাক্য ব্যয়ে মাথা নেড়ে বলেছে, জি। মন্দিরার হাতে হাত রাখতে মন্দিরা টেনে তুলল দুর্বল শরীরটাকে। সাদকে বলল, ভাই, ওকে কিছু আগে খাওয়া। মেয়েটা তো হাঁটতেই পারবে না মনে হচ্ছে। নিশা মাথা নাড়ে। এ পরিস্থিতি নয় খাওয়ার। কিছু না বুঝে ভেবে দেখে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত সে নিয়েছে, তবে দুশ্চিন্তা যে নিশাকে পায়নি এমনটা নয়। কিন্তু লোকটা যখন আসলো কেমন কোমল স্বরে বলল, আমাকে বিয়ে করবা? তখন নিশার মনে হয়েছে এমন চমৎকার আবদারটা এই ক্ষণে ফিরিয়ে দিলে আর যদি কখনো ফিরে না আসে, আর যদি লোকটা তার সামনে এসে এভাবে না দাঁড়ায় কখনো। ব্রাঞ্চ রোডের মাঝখানে দাঁড়িয়ে ওই মুহূর্তে এই অচেনা হয়েও চেনা, অজানা হয়েও জানা, অপরিচিত হয়েও পরিচিত লোকমুখে বখাটে তবে শান্ত চলনের মানুষটিকেই যে নিশার বড্ড নিরাপদ লেগেছে। নিশার মন সাথে সাথে ভেবে নিয়েছে এটা একটা সমাধান হতে পারে। কিন্তু এরপর কি হবে? বিয়ে হয়েছে, সংসার হবে। আচ্ছা, সেই সংসারটা কেমন হবে? আপু, তার স্কুল, লোকটা কি কিছু করে? নিজে বেকার থাকে থাক, বাপের টাকা চলে চলুক, তবে নিশার মনে সামান্য চাহিদা তার গায়ের থ্রি পিসটা যেন লোকটা নিজের টাকায় দেয়। অমন টুকটাক ইনকাম করবে না লোকটা? এতক্ষণে সব ভাবনায় তলিয়েছিল নিশা। তার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। বাইরে থেকে সেটা বোঝার উপায় নেই। নেচার এইবার নিশার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে উঠল, তোমার বয়স হয়নি, আমাকে চোরা পন্থায় কাগজটা রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু একটা কথা মা, এসব নিয়ে তো ঘাটাঘাটি করি আমি, তাই তোমাকে খোলাখুলি বলি, আবেগী বিয়েতে কদিন পার হলে বউ অস্বীকার করে দিব্যি পার পেয়ে যায় পুরুষ লোক। এটাই বাস্তবতা। আমি অনেক দেখেছি, মাইন্ড করো না। তুমি বিয়ের প্রমাণপত্র করতে এখন কিছু ছবি তুলে রাখতে পারো। ওরা সকলে উঠে দাঁড়ালেও নিছারের কথায় থামলো। সাদ চুপচাপ দেখছে নিশাকে। নিশা এক পলক আরও একবার তাকালো লোকটার চোখে। ঘণ্টাখানেক আগের দৃশ্যটা তার মস্তিষ্কে ফের এসে হানা দেয়। লোকটার গলার স্বরটাও শুনতে পায়। বলেছিল লোকটা, এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আমি তোমাকে কেন বিয়ের প্রস্তাব দিয়েছি তা তুমি ভালো করেই জানো, আমিও জানি। আর তুমি আমার প্রস্তাবে কেন রাজি হবে সেটাও খুব ভালো করেই জানো, আমিও জানি। বেশি পেঁচানো আমি পছন্দ করি না। কাল তোমার পরীক্ষা। 1.5 ঘন্টার মধ্যে আমাকে যদি হ্যাঁ বোধক কোনো জবাব দাও, তবে কাজী অফিস থেকে বাড়ি যাব। আমাদের বাড়ির পরিবেশ নিরিবিলি, ঠান্ডা মাথায় পড়তে পারবে। কাল ভোরে এক্সাম হলে রেখে আসবো আমি। বইপত্র সব আছে না? নিশা বোকার মতো তাকিয়ে থেকে মাথা নাড়িয়েছে। গুড, এবার জবাব দাও। নিশা জবাব দিতে পারেনি। সাদ ওকে বুঝেছিল। কিছুক্ষণ মায়া মায়া দ্বিধাগ্রস্ত মুখটার দিকে চেয়ে থেকে গিয়ে বাইকে চেপে বাইক স্টার্ট করতে করতে ঠান্ডা গলায় বলেছিল, কিচ্ছু বলতে হবে না, চুপচাপ বাইকে চেপে বসো। মত না থাকে যদি মাথার মধ্যে উৎসব বলে ছেলেটা গাওয়া গানটাই ঘুরপাক খেতে থাকে, তাহলে চোখ মুছে ভেতরে যাও। রাস্তায় দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার চাইতে ছোট লোক দুলাভাইয়ের মুখ ঝামাটা খাওয়াটা বাস্তবিক অর্থে বেশ ভালো এবং আরামদায়ক। যাও, ভেতরে যাও, নয়তো আসো। নিশা একবার অবশ্য তাকিয়েছিল 4-2-5 বাড়িটার পানে। ভেতরের কোন্দল অব্যাহত ছিল। বিতৃষ্ণা কেমন গা গুলিয়ে উঠেছিল এই সময়টিতে। এরপর মিনিট খানেক চোখ বুজে শ্বাস ফেলে নিয়েছে অবুঝ মস্তিষ্কে জীবনের চরম সিদ্ধান্তটা। পরিণতি অতটা খতিয়ে দেখেনি তখন। কুলহারা ভাসমান কচুরিপানার মতো দু চোখের সামনে শুধুমাত্র একটা পুরুষকে দেখেছে। নিশার মনের প্রথম কৌতূহলের পুরুষ। নিশা বেশিক্ষণ অপেক্ষা করায়নি সাদকে। রাস্তা থেকে ব্যাগটা তুলে চুপচাপ এগিয়ে এসেছিল। একটা স্কুল পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়ে তার দৃষ্ট কদম বাড়িয়েছিল অনিশ্চয়তার দিকে। নিছাড় আবার বলে উঠলেন, প্রমাণ রাখতে ছবি তুলো। আমি বলবো উচিত কথা। সাদ তালুকদার রাগ করলে করতে পারে। আজকালের ছেলেগুলো ভারী পাল্টিবাজ। এদের মনের দুরন্ত ঘোড়ার
লাগাম টানা মুশকিল। সুব্রত সহ বাকিরা বেশ বিরক্ত হচ্ছিল কাজের কথাবার্তায়। বিরক্তিটা প্রকাশ করছিল না স্বাদের ইশারা পেয়ে। নিলয় হাতে ফোন তুলে বলে, সুন্দর দুটো ছবি তুলে রাখি, ফোনটা থাকুক সাক্ষী হিসেবে। আজকাল মানুষ খুব দ্রুত পাল্টি দেয়। স্বাদ চুপচাপ তাকিয়ে আছে। নিশা নিলয়ের কথা শুনে আরও এক দফা তার সুন্দর তবে ঘোলাটে চোখ দুটো রাখে স্বাদের চোখে। পরপর আবার চোখ জোড়া নামিয়ে নেয়। ধীর বলে ওঠে, ছবি লাগবে না আমার, ছবি তুলতে হবে না। রাতের নির্জনতা ছাপিয়ে যাচ্ছিল শাওকি, নাফিয়া আর সিমিনের হাসাহাসির শব্দে। ওরা লুডো খেলছিল, কারো চোখে ঘুম নেই, অপেক্ষা করছিল স্বাদের জন্য। আজ শাওকি দোকান আটকে ফেরার পথে পিৎজা নিয়ে এসেছে। স্বাদ এলেই সেটা খাবে বলে ঠিক করা। বসার ঘরে অসীম তালুকদার সেন্টার টেবিলের ওপরে ব্যান্ডেজ করা পাটা তুলে দিয়ে গা এলিয়ে বসে আছে ডিভানে। হাতে তার টিভির রিমোট। রাত 12:30টার টকশো দেখছিলেন খুব মনোযোগে। শাহানাজ পাশে বসে নকশি কাঁথা সেলাই করতে ব্যস্ত। শাওকিদের হাসাহাসির শব্দ জোরালো হয়। অন্য সময় হলে নাফিয়া, শাওকি বা শিমিন এভাবে এত রাতে উচ্চ শব্দে হাসতে সাহস পেত না। তবে এখন অসীমের মেজাজ বেশ ফুরফুরে। তার পায়রা 3টে সন্ধ্যা নাগাদ ফিরে এসেছে বলে। বাড়িতে বাচ্চা বলতে ওরাই। অসীম তালুকদার মাঝে মাঝে ওদের হই হুল্লার বেশ উপভোগ করেন। হাতের নকশি কাঁথা রেখে শাহনাজ এবার উঠে দাঁড়ায়। দেয়াল ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে ওভারে শাওকিকে বলে উঠলেন, এই সাদকে এখন একটা কল দেখেও অনেকটা রাত হলো যে। অসীম চট করে টিভির সাউন্ড কমিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হেসে স্ত্রীকে বলেন, কি যেন বলেছিলে সেদিন? তোমার মেজো ছেলে শুধরোচ্ছে? যাও গিয়ে দেখো কোন চিপায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে চেপে চাঁদাবাজি করছে, কিংবা কোনো নেতার অফিসে। এভাবে বলেন কেন? রোজ রোজ কি ওর এত দেরি হয়? অঘটন রোজ রোজ ঘটলেও না শাহজাহান, ছেলেকে বোঝাও। এখনও তোমার কাছে আবদার করছি আমি, ওকে তার আমি বাদ দিয়ে নম্র আর ভদ্র হতে। সবটা বলে শেষ করার আগেই থামতে হলো অসীমকে। তালুকদার ম্যানশনের গেটের বাইরে খুব সম্ভবত 3-4টে বাইক এসে থেমেছে একসাথে। ও ঘরে শাওকিদের হাসাহাসি বন্ধ হলো তৎক্ষণাৎ। শাওকি উঠে এলো। শাহনাজ চিন্তিত ভঙ্গিতে ত্রস্ত কদমে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দেয়। দু চোখ ভরা কৌতূহল তার। কারা এসেছে? সদর দরজা হাট করে খুলতে তালুকদার ম্যানশনের অন্দরের আলোক রোশনাই ঠিকরে বেরিয়ে পড়ে সামনের উঠানে। সেই আলোতে স্বাদের পাশে নত মস্তকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নিশা চমকায়। পরপর পিছিয়ে যায় খানিকটা। মাথায় দেওয়া ওড়নার ঘোমটা টেনে নেয় আরও কিছুটা। শাহনাজ দরজায় দাঁড়িয়ে ছেলের মুখ দেখে। স্বাদ গম্ভীর বেশ, তবে টান টান দাঁড়িয়ে। ছেলের পাশে বউ বেশে দাঁড়িয়ে থাকা বাচ্চা বয়সী মেয়েটাকে দেখে শাহনাজ বিস্ময়ে বিহ্বল হলো। আচমকা মনটা কু ডেকে ওঠায় তুতলে ডেকে উঠলেন স্বামীকে। শুনছেন? একটু এদিকে আসেন। অসীম আগেই উঠে দাঁড়িয়েছে। অবাক দৃষ্টি মেলে এসে দাঁড়িয়েছে স্ত্রীর পেছনে। সাদদের পেছনে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ওর বন্ধুরা সকলে। সুব্রত ফিসফিসিয়ে বাকিদের বলছে, না মানলে ডিরেক্ট পায়ে পড়বো সবাই, ক্লিয়ার? ওরা সাথে সাথে মৃদু গুঞ্জন তুলল। ক্লিয়ার? আর মন্দিরা, আফসানা, সান্ত্বনা, তোরা কান্নাকাটি জুড়ে দিবি। অসীম কাকা নরম মনের মানুষ, মেয়েদের কান্না দেখে গলতে পারে। সাদ নিশ্চুপ বাবাকে দেখে চলেছে, অসীমও ছেলেকে দেখছে। কিন্তু শাহনাজ বুকে হাত চেপে এগিয়ে যায় উঠানে। তার আশঙ্কা সত্যি হলে আজ এই উঠানে দক্ষযুদ্ধ বেঁধে যাবেই যাবে। এই ছেলে করেছে কি? নাফিয়া শাওকির শিমিন এসে দাঁড়িয়েছে অসীমের পেছনে। নিশাকে ওভাবে দেখে শাওকির মাথায় হাত। শাহনাজ এগোচ্ছিল। ওসব দেখে সাদও দাঁড়িয়ে থাকতে পারল না। নিশাকে ফেলে সামনে এগিয়ে মায়ের মুখোমুখি হয়। ঘাম ছুটেছে শাহনাজের মুখ থেকে। ভীত কণ্ঠে থেমে থেমে ছেলেকে শুধায়, করেছিস কি? এই মেয়েকে? সাদ মায়ের মুখটা দেখে শ্বাস ফেলে। কোনো রকম ভনিতা ছেড়ে নিচু গলাতেই বলে ওঠে, আমার বউ। তোর বউ? আতকে ওঠে শাহনাজ। পরপর অদূরে দৃষ্টি দিয়ে নিশার মুখ দেখে ঢোক গিলে প্রায় কেঁদে দিয়ে বলে, মাশাআল্লাহ সুন্দর। তবে এই কাজ কেন করলি বাবা? তোর আব্বু? আব্বুকে বোঝাবে? আমি পারবো না। আর এ দেখতে একটু গোলগাল, তবে খায় কম। চাপ নেই তো, বেশি খরচ হবে না। চাকরির চেষ্টা করছি, পেয়েও যাব। তোমার স্বামীকে টেনশন করতে হবে না। কটা দিনের জন্য ম্যানেজ করো। ছেলের ফাজলামি ধরনের কথা শুনে ছটফটিয়ে উঠে শাহনাজ জানতে চায়, বয়স কত? 16.5। সাদের ঠান্ডা জবাবটাতে দ্বিতীয় দফায় আতকে ওঠে শাহনাজ। চেপে ধরে বুক। অসীম তখন দরজাতেই ডেকে ওঠে, ইচ্ছাটা কি ওখানে কেউ বলবে? শাহনাজ ঘুরে দাঁড়ায়। স্বামীর মুখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে,
ও তোমার মেজ বৌমা, ছাদের বউ। নার্সিং পড়ে লাভটা কি হয়? যদি বিএসসি নার্সিং হতো তাও না হয় একটা কথা ছিল, ডিপ্লোমা নার্সিং করে সারা জীবন যাবে রোগীর গোমর ছাপ করে। আর তাছাড়া এদের খুব ভালো পাত্র বিয়ে করে না, করলেও লাফাঙ্গা বেকার ধরনের ছেলেরা বিয়ে করে। তোর চাষি এসব বলে বলে আমার মাথা খেয়ে দিচ্ছে মূর্ছনা। মূর্ছনা হাই তোলে মায়ের কথাগুলো শুনে, হাতের বইগুলো টেবিলে সরিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঘুমে শরীর নুয়ে আসছে। ডান হাতের আজলায় চোখ ডলে নিয়ে ফোনটা কানে চেপে রেখে বেশ হালকা গলায় মাকে বলে, তো শোনো, কেন এড়িয়ে থাকতে পারো না? মারুফার উচ্চারণে সিলেটি টান, মিনমিনে জবাব দিল একটা। সব কি চাইলে এড়িয়ে থাকা যায়? তাদের ঘরে বসে খেয়েছি খাচ্ছি এতগুলো বছর, ওইটা তো দেখাতে পারি না মা। বিছানার একপাশে বসলো মূর্ছনা, হাতে তুলে নিল বিছানা ঝাড়ার ফুল ঝাড়ু। মাকে বলল, ঠিক আছে, তবে তুমি ওসব শোনো, দয়া করে শুধু আমাকে ওসব বলো না। রাখছি, হ্যাঁ? এই শোন শোন, মারুফা মেয়েকে থামিয়ে দিয়ে হড়বড়িয়ে বলতে লাগলেন, একটা কথা বলি মা, তো চাষির বলার ধরনটা হয়তো ঠিক না, কিন্তু খুব যে মিথ্যা কিছু বলছে তা কিন্তু না। তোর বাবার আমার যে অবস্থা, তার উপর কাছে তোর চাচা চাচির ঘাড়ে দু একটা যা প্রস্তাব পাচ্ছে, তুই নার্সিং পড়ছিস শুনে জানিয়ে দিচ্ছে চাকরি করাবে না। তো তাতে কি হয়েছে? আর এখন সম্বন্ধ দেখবেই বা কেন? আমি দেখতে বলেছি? দেখবো না? তোর বয়স কি হয়নি বিয়ের? নিহাত চেহারার কাটিং সুন্দর, তাই দু একটা প্রস্তাব আছে, বাকিরা তো রং দেখিয়ে আগায় না মা। শেষের বাক্যটা বিষণ্ণতা মারুফার। মূর্ছনার কোনো ভাবান্তর হয়নি মায়ের কথাগুলো শুনে। এ তো তার জীবনে প্রথম নয়। বয়ঃসন্ধির পর থেকে শুনতে শুনতে এখন বেশ ডাল ভাতের সব। তো কেউ না এগোলে পায়ে ধরতেই বা হবে কেন? একটু বলবে আমি কি বিয়ের জন্য কাঁদছি? তুই না কাঁদিস, তোর বাবার আমি কাঁদি, এটা তো সত্য। কোনো মধ্যবিত্ত পর্যায়ের পাত্র চায় না তার বউ রাতে বাড়িতে না থেকে হাসপাতালে ডিউটি করে বেরাক। এটা সত্যি রে মা। নারীদের পাত্রপক্ষরা বিয়ের পাত্র হিসেবে অতটা ভালো চোখে দেখে না, তাই তো এত চিন্তা। নিঃশব্দে দীর্ঘ এক শ্বাস ফেলে মূর্ছনা। চোখের সামনে কত কি যে ভেসে ওঠে। মাকে সেসবের আঁচ না পেতে দিতে গলায় হালকা পাজলামে সুর টেনে বলে, এখন আমি রাতে ডিউটি করতে বেরোবো, তাতে যদি কেউ আমাকে বিয়ে না করে তবে তাকে আগেই আসসালামু আলাইকুম। হ্যাঁ, এমন করে করে বিয়ের বসটায় ফিরে যাক আর কি। যাক, তবে তখন আমিও একটা বুড়ো লোক দেখেই বিয়ে বসবো। এত দুশ্চিন্তা করছো কেন? আমি তো মোটেই করি না, ভাবি না। বিয়ে নিয়ে আমি ভীষণ পজিটিভ চিন্তা করি। আমার জোড়া এ পৃথিবীতেই আছে। আমি কালো, গোমূত্র সাফ করা নার্স, তাতে তার কিছু যাবে আসবে না। সে সময় মতো আসবে। আমি রাতে রাতে হসপিটালে ডিউটি করতে গেলে আমাকে দিয়ে আসবে, আবার ফেরার পথে নিয়ে আসবে। আমি যদি অপাত্রীয় হই তবুও সে বউ পাগল হবে। আমি এসব বিশ্বাস করি। তুমি আর চাচি একটু দুশ্চিন্তা কম করো তো। মারুফা শ্বাস ফেলল, পরক্ষণে বিরক্ত গলায় বলল, তো চাষি তো দুশ্চিন্তার শেষ নেই। বিকাল থেকে আমাকে বলছে তুই বোধহয় বরগুনার কোনো ছেলের সাথে সম্পর্ক করছিস। মা প্লিজ এবার থামো। থামলাম, তবে মূর্ছনা শোন, খুব সাবধান। ওখানকার ছেলে মেয়েদের মধ্যে ভেজাল ভেজাল থাকে, বুলো কোথায় পা দিস না যেন। কেউ ধরতে এলে ধরা দিস না। আমরা সিলেটি মানুষ, সিলেটি থাকবো, দক্ষিণে যাওয়ার দরকার নেই। ওরা রক্সাটা দাম বেকার বেয়াদব ভারী। টানা 10 মিনিট মেয়েকে সতর্ক করে মারুফা কল কাটেন। মূর্ছনা হাসতে হাসতে গা এলিয়ে দেয় বিছানায়। মা কি মনে করে মূর্ছনা খুব প্রেমের প্রস্তাব পায়? ছেলেরা মূর্ছনাকে ধরতে হাপিত্তেশ করে সারাক্ষণ? না তো, ওর রংটা দেখলে ছেলেদের প্রেম আসে না মনে। কালো মেয়েরা সমবেদনা ও কবিতার বস্তু, প্রেমের বস্তু নয়। ওকে আজ অবধি কেউ মুগ্ধতা নিয়ে দেখেনি। দেখলেও ঢিলাঢালা কামিজের আবড়ালে লুকিয়ে থাকা শরীরের ভাঁজ দেখার আগ্রহ করেছে আগে। মূর্ছনার গঠন ভারী চমৎকার। গায়ের রং না হলেও, প্রেম করতে আগ্রহ না জাগলেও পুরুষগুলোর কুৎসিত চোখের শিকার সে হয়েছে, হয় প্রতিনিয়ত। কালো বলে ছাড় পায় না। ভাবতে ভাবতে তাচ্ছিলের হাসি হাসে মূর্ছনা। কিরে, সকালে একা একা কাঁদলি, আবার একা একা হাসছিস, ব্যাপার কি? লিজা কক্ষে ঢুকে মূর্ছনাকে হাসতে দেখে জানতে চাইল। মূর্ছনা জবাব দেয়, আমার কাঁদতে কারণ লাগে।
হাসতে লাগে না। তো কাদের কারণটা আজ কি ছিল শুনি? মোস্তফা স্যার হাত ছুঁয়েছে? মূর্ছনার মুখটা ফ্যাকাশে হলো তৎক্ষণাৎ। ঢোক গিলে ফিরিয়ে নিল মুখ। দৃষ্টিপথে বাবার বয়সী তবে ইতর দেখতে স্টেথোস্কোপ গলায় ঝোলানো বদলোকের কুৎসিত মুখটা ভেসে উঠতেই বমি পায় ওর। কথাটি বলে লিজাও অপ্রস্তুত হয়ে পরক্ষণে ওকে স্বাভাবিক করতে বলে উঠল, আচ্ছা তুই তো কার বেরোবি, আমাকে একটা ক্রিম এনে দিবি? কি ক্রিম? কোলাজেল 16+। ফর্সা হওয়ার ক্রিম? কে মাখবে? সেকেন্ড ইয়ারের হাফিজা। অসম্ভব, আমি ওসব ফালতু জিনিস কিনতে পারবো না। হওয়ারটা যেন ও কিনে নাই। প্লিজ ভাই, তুই তো পারমিশন পেয়েছিস বেরোনোর, আমাদের এই 2 সপ্তাহে আর হবে না, একটু দয়া কর। মৃদু শ্বাস ফেলে মূর্ছনা টাকাটা নিল, বলল, আসল নকল বুঝে আনতে পারবো না কিন্তু। বুঝতে হবে না, তুই তালুকদার কসমেটিক্সে যাবি না? কসমেটিক্স পট্টির 7 নম্বর দোকানটা, ওখানে একদম অরিজিনালটাই পাবি, বাকি সবখানে চকবাজারের মাল। গত 3 বছরে অসীম তালুকদারের আচার আচরণে বিস্তর এক পরিবর্তন এসেছে তা বেশ টের পেয়েছে তার ছেলেরা, তার স্ত্রী এবং ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ। সাত বাবার মুখ থেকে তার নিষ্পন্দ দৃষ্টি সরায়নি এ পর্যন্ত। বাবার শীতল মূর্তি তার মস্তিষ্কে সতর্কতা জারি করেছে পরবর্তী পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে। সে হচ্ছে, শুধু পকেট হাতড়ে দেখতে পারছে না এখন কত টাকা আছে। যা ছিল অনেকটাই কাজীর হাতে তুলে দিয়েছে। এখন এই মুহূর্তে ব্যাংক খোলা পাবে সে। নাফিয়ার ফোনটা লাগাতার বেজে চলেছে। শাহিদের কল। ও কল রিসিভ না করে হাঁ করে শ্বশুরের মুখ দেখছে দেবর আর শাশুড়ির মুখ, আবার দেখছে এইবারের ফুটফুটে নতুন বউটার মুখ। এইবারের বড় বউ হিসেবে নাফিয়ার কি করণীয় তা বুঝতে পারছে না সে। শাহনাজ ঢোক গিলেছে কয়েক দফা, এবার বড় একটা শ্বাস নিয়ে স্বামীর দিকে পা বাড়িয়ে বলে, শুনুন আমরা ভেতরে যাই। এই মেয়ের বয়স কত? কোথায় মেয়ে? দীর্ঘ সময় নির্লিপ্ততা ভেঙে গুড়িয়ে বরফ ঠান্ডা গলায় বললেন অসীম। দৃষ্টি তার স্বাদের চোখে স্থির। সুব্রত স্বাদকে উত্তরটা দিতে দেয়নি, হড়বড়িয়ে বলল, কাকু, ওর নাম নিশা, গার্লস স্কুলে 10-এ পড়ে, ওদের বাড়ি পাথরঘাটা। এই এতটুকুই বিবৃতি দিতে পেরেছিল সুব্রত। পরপর যেন মাটি নড়ে উঠল অসীমের হুঙ্কারে। ছেলের শান্ত চোখের দিকে তাকিয়ে চেঁচালেন, বেরিয়ে যাও, তুমি আমার ঘরে ঢুকবে না, খবরদার। সাদ ভীষণ শান্ত। আজ এই ক্ষণে সে কোনো অবস্থাতে কাউকে মেজাজ দেখাবে না। ভুল করেছে নাকি ঠিক করেছে সেটা বরের হিসেব। নিজের মেজাজকে পায়ে পিষে ঠান্ডা রাখতে হবে। মেয়েটি ভয় পেয়ে আছে, তার উপর ভরসা করে আছে। পরিস্থিতি ঘোলাটে করে মেয়েটিকে আরও ঘাবড়ে দেওয়া যাবে না। আপনি রাখছেন কেন আব্বু? আপনি কি আমার জন্য কোনো মেয়ে পছন্দ করে রেখেছেন? আমাকে তো জানাননি। আমিও কথা দিইনি আপনাকে। আমার বিয়ের বয়স হয়েছে, তাই আপনার রাগের কারণটা বুঝতে পারছি না আব্বু, একটু খুলে বলবেন? ভীষণ ঠান্ডা স্বাদ, কিন্তু গা জ্বলে যাচ্ছে অসীমের। বারবার চোখ চলে যাচ্ছে মাসুম দেখতে একটা ভোলাভালা কিশোরী মেয়ের মুখ পানে। দিল বেয়াদবটা একটা ফুটফুটে কৈশোর নষ্ট করে দিল এই মেয়েটার জীবন। ব্যাস, অনেক হয়েছে, আর না। এই ছেলেকে চূড়ান্ত শাস্তি দিতে হবে এক্ষুনি। এর মন মর্জি মাফিক যা খুশি করার শখ জন্মের তরে ঘুচিয়ে দিয়ে একে বাস্তবতার যাতায় পিষে ছাড়বে অসীম। কণ্ঠে অসীমের সাবেকি ঝাঁঝ। তোমার কাছে আমি এত কিছু ব্যাখ্যা দিতে পারবো না বদমাস। বিয়ে করেছো কেন? নিশ্চয়ই সামর্থ্য আছে, সেটা ভেবেই করেছো। তো বউ নিয়ে বেরো তুমি এখান থেকে। আমার বাড়িতে তোমার বউ আর তোমার স্থান নেই। ওভার রিয়েক্ট করছেন আব্বু। চুপ করো বদমাস। আব্বু, চুপ বদমাস। সাদ কিঞ্চিত থিতিয়ে গেল। নতুন বউয়ের সামনে বাপের গালাগাল নিতান্তই লজ্জাজনক। সাদ গলা খাকারি দিয়ে এবার ঘাড় ফিরিয়ে নিশাকে দেখতে পায় মেয়েটার চোখ টলমল করছে। হাঁ করে দেখছিল সাদকে। সাদ শ্বাস ফেলল। এই মেয়ে এমন অসহায় চোখে তাকায় কেন সবসময়? টলমলে ভাষা চোখ ভরা যন্ত্রণা থাকে কেন সবসময়? স্বাদের নরম রাখার জন্য নাকি? সাদ আবার দেখলো বাবাকে, দেখলো বন্ধু বান্ধব, ভাবি, ভাই বোন, মাকে। তার পিতার দৌড় সম্পর্কে সে অবগত। এখন যথাসম্ভব ঠান্ডা থেকে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো মেয়েটির পরীক্ষা খারাপ হবে আগামীকাল। রাত গড়াচ্ছে বেশ। ঠিক আছে, তর্কে যাব না। আপনিই সব কিছুর মালিক, যা ইচ্ছে করুন। আমার কিছু জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। ভাইয়া, এসব কি কথা? শাওকি এগিয়ে এলো তড়িৎ। সিমিনও দৌড়ে এলো। শাহনাজ এবার কেঁদেই ফেললো। একদম ফ্যাচ করবে না, বলে দিলাম। তোমার এই ফ্যাচ শুনে আমি ক্লান্ত। 3 বছর আগেও তোমার শখ মেটেনি, নিজের প্রশ্রয় অব্যাহত রেখেছ। আজ দেখো
চেয়ে চেয়ে সব। বিয়ে করেছে? দুষ করেছে কোনো? হ্যাঁ, আমার চোখে করেছে। ধুর, আমি এত কথা বলছি কেন? এ ছেলে থাকতে পারবে না আমাদের সাথে, খেতে পারবে না, তালুকদারের কোনো ইনকাম, ব্যাস ওকে এই বউকে নিজের কামাই করে খাওয়াতে বলো, এবং আমি মাথায় কোনো ছাদও দেব না ওদের। এত দূর যখন করতে পেরেছি, এখনও এটাও জোগাড় করতে পারবে। আচ্ছা, চলে যাচ্ছি। বলছি তো, এত চেঁচান কেন এই শরীরে? আগে আমাকে আমার জিনিসপত্রগুলো নিতে দেন। আচ্ছা, তোমার জিনিস কি সেগুলো? এই বাইক আর কিছু জামা কাপড়, যেগুলো আমি ইনকাম করে কিনেছিলাম ঠিকাদারি করে। হ্যাঁ, এই তোমার এই চাঁদাবাজি ইনকামের টাকা, যাও নিয়ে যাও। তবে মাথায় রেখো, এর বাইরে আমার টাকার একটা জিনিসও নেবে না তুমি। না মানে না। তবে তক্ষুনি স্বামীর গর্জন শুনে গুটিয়ে গেল। নিশার বুকটা আবার কাঁপতে শুরু করেছে। বাপ ছেলে তর্কযুদ্ধের দাপটে ক্ষণে ক্ষণে কোমল শরীরটা কেঁপে উঠছে। ও অসহায় মুখ করে শুধু দেখেই চলেছে আশপাশ। সাত চুপচাপ ঘরের দিকে পা বাড়ায় নিজের জিনিসপত্র নিতে। এই পর্যায়ে বুক চেপে শাহনাজ কেঁদেই দেন। ওকে ধরতে ছুটে আসে নাফিয়া। মা শান্ত হন, আপনি অসুস্থ হবেন নাকি? কি দোষ করেছে ছেলেটা? বিয়ে করেছে, ওকে কি বিয়ে করাতাম না? এ কেমন বেহুদা রাগ? ও কি কোনো হারাম কাজ করেছে? ওই মেয়েকে তুলে এনেছে? ওই মেয়ে ছোট তো কি হয়েছে? আপনি আমাকে আমার 13 বছর বয়সে বিয়ে করে এখন এসব নখরা করতে পারেন না। শাহনাজের কথায় থতমত খায় অসীম। কিছু সময়ের জন্য চুপ থেকে আবার বলে ওঠে, এত তর্ক করতে ভালো লাগে না। এই ছেলে তার বউ নিয়ে ঘর থেকে বেরোবে, এটাই শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। আপনারা তর্ক করবেন না, স্টপ। আগে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে দেন। সাতকে বাড়ির ভেতর ঢুকতে দেখে অসীমও লম্বা কদম ফেলে ঢোকেন ঘরে। কি কি নিচ্ছ তুমি দেখি? খবরদার, আমার কোনো জিনিস যদি নিয়েছো। সাত দাঁতে দাঁত চেপে শুরুতেই ড্রয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টের চেক দুটো বের করে হাতে ধরিয়ে দেয় অসীমের। চিবিয়ে চিবিয়েই বলে, নিন, এই দুটো আগে। আছে আমার নিজস্ব সেভিংস কিছু। দেখতেই পাচ্ছি। তবে শোনো, এখন যদি এই মেয়ের বাড়ির লোক এসে বাল্যবিবাহের কেস ঠুকে দেয় না, যাব না আমি ছাড়াতে, যাব না, বলে দিলাম। সাত জবাব না দিয়ে আলমারির দিকে পা বাড়ায়। উঠানে ঠায় দাঁড়িয়ে আছে এবারে নতুন মেজো বৌমা। মাথার ঘোমটা ততক্ষণে খসে পড়েছে। পাশে দাঁড়িয়ে থাকা মন্দিরা ওকে দু হাতে আগলে নিয়ে বলে, একদম ভয় পেও না নিশামণি, স্বাদ একটা ব্যবস্থা করে ফেলবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর তাছাড়া আমরা আছি তো। একদম একদম। মন্দিরাকে সমর্থন করে ওরা সকলে। নিশা ঘাবড়ায় না, শুধুমাত্র তার একটু মন খারাপ হয়েছে। মানুষটা কি তার কারণে বাড়ি ছাড়া হলো? এ যখন জানতো এসব হবে, তবে গেল কেন নিশার কাছে? শাহনাজ চোখের পানি মুছে ছেলের বউকে কিঞ্চিত আক্ষেপ নিয়ে বলে, রাজি কেন হয়েছিলে? তোমার মা বাপ নেই? সাদকে, সাদের পরিবারকে তুমি জানতে ভালো করে? তোমাদের প্রেম ভালোবাসা ছিল? শেষের তিনটা প্রশ্নের উত্তর না, তাই মাথা নাড়ে নিশা। নাফিয়ার শাউকির বড্ড খারাপ লাগে এবার। শাহনাজও মিইয়ে যায়। মেয়েটি এতিম, অথচ শ্বশুরবাড়ির আদরও পাবে না। নাফিয়া নিশার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, 2-1 রাত কষ্ট করো, মানিয়ে নেব আব্বাকে। আব্বা আমার আর আমার কথা খুব শোনে, একদম চিন্তা করো না। শিমিন এসে নতুন ভাবের গাল টিপে দেয় আদুরে ভঙ্গিতে, বলে, ভয় পেও না, মন খারাপ করো না। ভাইয়া তোমাকে 3 বাড়ির আদর একদম একাই করে দেবে। আমাদের বাড়ির ছেলেরা সব বউ পাগলা হয়। মামা মামিকে ধমকালে কি হবে? খানিক বাদে মামির পিছনে দুধের গ্লাস নিয়ে ঘুরতে ঘুরতে বলবে, শানু শানু লক্ষ্মীটি খেয়ে নাও। ভীষণ ভালোবাসে মামা মামিকে। বড় ভাইয়াও তাই। ভাবির হাত সামান্য কাটলেই আহাজারি করে ওঠে, আমার নাফু নাফু বেশি কষ্ট হচ্ছে। এত দুশ্চিন্তায় বেশ শব্দ করে হেসে ওঠে নিশা, আর বাকিরাও হাসলো। শাওকি তৎক্ষণাৎ শিমিনের মাথায় গাঁটটা মেরে নতুন ভাবির দিকে তাকালো লজ্জিত ভঙ্গিতে। বয়সে এত ছোট একটি মেয়েকে তার ভাবি ডাকতে হবে, তাই ভেবে লজ্জা পাচ্ছে শাওকি। ও সালাম দিল খুব বিনয়ী ভঙ্গিতে। নাফিয়ার থেকে ফোনে সবটা শুনে শাহেদ অবশ্য কিছুক্ষণ আগে বাবাকে বোঝাতে চেয়েছিল। অসীম ধমকে উঠেছিল বড় ছেলেকেও। তুমি চুপ করো অপদার্থ, তুমিই তো একই গোয়ালের গরু ছিলে। নেহাত বড় বৌমাকে এনেছিলাম তোমার জীবনে, তাই একটু শুধরোচ্ছ। জীবনটা শুকিয়েছে তোমার। ভাইয়ের হয়ে সাফাই গাইতে এসো না একদম। আলমারি খুলে সব বের করে বিছানায় রাখলো সাদ। পাশে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অসীম। সাদ শুরুতে নিজের গা থেকে নীল শার্টটা খুললো, বলল, এটা আপনি দিয়েছিলেন বছর দেড়েক আগে, নেন।
আগে এটা ধরেন। অসীম খুব সহজ ভঙ্গিতে শার্টটা নিল। সাদ বাছাই করছে তার জামা কাপড়। 4টে জিন্স, 7টা শার্ট, 5টা টি শার্ট, এগুলো তার টাকার। সে খুব সাবলীলভাবে সেগুলো ব্যাগে পুরল। কিছু আন্ডারওয়্যার বের করে বাবাকে বলল, এগুলো সব আমার টাকার। সন্দেহ আছে থাকলে বেছে রেখে দিন, যেটা এটা আপনার টাকার মনে হয়। অসীম ভুরু কুচকে মুখ ফিরিয়ে নিলেন, বললেন, চুপ বদ কথাকার। চুপ কেন হব? দেখে নিন। অবশ্য আপনার জানার কথাও না আপনার টাকা দিয়ে আন্ডারওয়্যার কেনা হয়েছিল কিনা। তবে সত্যি বলছি, সাদ খুব কম মিথ্যা বলে। একদম চুপ বদ। সাদ শ্বাস ফেলে উঠে টিস্যু বক্স নিল, নিল 1 সেট পারফিউম, এগুলো তার টাকার। নিল 3 জোড়া জুতো। পরপর যখন সিগারেটের প্যাকেট হাতে তুলল, অসীম চেয়ে আছে দেখতে পেয়ে বলল, এই প্যাকেজটা আমার টাকার। অসীম দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সবটা গুছিয়ে সাদ আরেকবার বাবার সামনে দাঁড়ায়, শান্ত চোখে তাকিয়ে বলে, মানবেন তো একদিন ঠিকই। একদম তুলু তুলু করে মাথায় তুলবেন ওকে, এ আমি জানি। এরপর বার্ধক্যে আইসেন আমার বউয়ের সেবা নিতে, তখন দেখাবো আপনাকে। হতভম্ব হয়ে অসীম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাদ শান্ত কদমে নামলো উঠানে। পেছন পেছন নামলো অসীম। শাহনাজ আবার ছুটে গিয়ে ধরলেন ছেলেকে। কাঁদতে লাগলেন খুব করে, বোঝাতে চাইলেন স্বামীকে। অসীম তার সিদ্ধান্তে অনড়। অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই সাদের। বন্ধুদের বাইকে উঠতে বলে নিজের ব্যাগপত্র বাইকের সামনে বেঁধে উঠে নিশাকে বলে, এসো। নিশা আরও একবার ভয়ে ভয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তাকায় এই বাড়ির সবগুলো মানুষের দিকে, যারা নিশার চমৎকার একটি পরিবার হতে পারত, অথবা অদূর ভবিষ্যতে কখনো হতে পারে। একটানে বাইক গিয়ে থামলো আমতলার পার রোড। জায়গাটা বেশ নিরিবিলি। সুব্রতরা কেউ জানে না এখানে আসার কারণ। শুধুমাত্র ওমরকে সিগন্যাল দিয়ে রেখেছিল সাদ। রাত তখন 1:30। মন্দিরা হাই তুলে সুব্রতকে বলল, এখন কি করব বুঝতে পারছি না। আজকেও বাড়িতে নেই বলে আফসানার বাড়িতে আসার বাহানায় এত ছুটাছুটি করতে পারছি, কিন্তু ওরা এখন কি করবে? মন্দিরার প্রশ্নটি আসলে প্রত্যেকের প্রশ্ন। সকলে একযোগে তাকালো সাদের নির্বিকার মুখটার দিকে। সাদ নেমে সরাসরি নিশার দিকে তাকায়। নিশা সংকোচে গুটিয়ে যেতেই সাদ ওমরের দিকে তাকিয়ে বলল, তুই যে বাসাটা ভাড়া নিয়েছিস ওটা আমাকে দে। বাড়ির মালিককে গিয়ে জিজ্ঞেস কর কাপল থাকতে পারবে কিনা, এই টাকা নিয়ে যা। বলেই পকেট থেকে 1000 টাকার দুটো চকচকে নোট বের করে দিল। ওমর বলল, তা তো বাড়িওয়ালা নাচতে নাচতে দেবেন, সে বরং খুশি হবে, কিন্তু এই রাতে ফাঁকা বাড়িতে কিভাবে থাকবি? সুব্রত বলে, আমাদের বাড়িতে চল আজকে রাতটা, মা খুশি হবে। সাদ আবার তাকে নিশার ভীত মুখটাতে। খিদের চোটে গোল মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। ঘুরে মন্দিরাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই মন্দিরা মাথা নেড়ে ওর ভ্যানিটি ব্যাগ থেকে দুটো পেস্ট্রি বের করে নিশার হাত ধরলো। টেনে রাস্তার পাশে বেঞ্চিতে বসিয়ে মন্দিরা নিজে খাইয়ে দিতে লাগলো পেস্ট্রিটা। সাদ এবার মাথা নেড়ে সুব্রতকে বলে, না, আধ ঘন্টার মধ্যে একটা তোষক, দুটো বালিশ, কিছু হাঁড়ি পাতিলের ব্যবস্থা করে দিবি। আমরা নতুন বাসাতেই উঠবো। এত রাতে দোকান কোথায় খোলা পাবো? সে আমি জানি না। সাদ বলতে বলতে আরও 1000 টাকা বের করে। ব্যাস, আর কিছু নেই ওয়ালেটে। সামান্য যা আছে সব ব্যাংক অ্যাকাউন্টে। নিশা গোগ্রাসে খেয়ে নিল দুটো পেস্ট্রি, খেয়ে পানি খেয়ে নিল। আফসানা ওর চুল ঠিক করতে করতে বলল, আম শিওর সাদ তোমার চুল দেখেই পিছনে লেগেছিল। যা সুন্দর চুল তোমার, নয়তো আমি বুঝি না ও কোন বিবেকে এত ছোট একটি মেয়ের পিছনে ঘুরতো। এইগুলো তো ওর সাথে যায় না। ওকে আমরা স্টোন সাদ বলেছি। অদূরে কৃষ্ণচূড়ার মুখটা থেকে দৃষ্টি সরে না সাদের। নীলা তখন বুদ্ধি করে বাইকে উঠে বাইক স্টার্ট করতে করতে বলে, যাই গিয়ে মমিন কাকার বাড়িতে যাই, ঘুম থেকে তুলে গোডাউন থেকে নিয়ে আসছি তোষক বালিশ, যা বাকিটা কেনাকাটা কর। সুব্রত হাত ঘড়িতে সময় দেখে নিয়ে দূরে বসে থাকা নিশার মুখটাতে এক পলক তাকিয়ে সাদকে বলে, ও না, এক্সাম কাল, একটু পড়াশোনা করবেই না? ওমর আর সুব্রত চোখ বড় বড় করে মিনিটখানেক সাদকে দেখে। হালকা গলায় বলে ওঠে, ভাই তুই তো পাক্কা স্বামী হয়ে গেলি বিয়ের 2 ঘন্টাতেই। ওয়েল ডান ব্রো। সুব্রত পিঠ চাপড়ে দিলে সাদ শুকনো হেসে ঘাড় বাঁকায়। পরপর কিছু একটা মনে পড়তে ওমরকে বলে, ওর আপুকে খবর দিয়েছিস? ভাই, এক বিপদে কাঁধ হয়ে পড়ে গেলি। এখন ওই পাগল মহিলাকে কিভাবে সামাল দিবি কে জানে। সাদ আরও একবার দেখে নেয় কৃষ্ণচূড়ার নত মুখটা। পরপর এগিয়ে যায় ওদিকে। নিশা উঠে দাঁড়ায় সাদকে দেখে চিন্তিত ভঙ্গিতে বলল, আপুকে কখন জানাবেন?
স্বাদ একটু মিথ্যা করে বলল, আজ রাতটা টেনশন করুক, তোমার আপুর এইটুকু প্রাপ্য। কিন্তু দেখলো নিশার মনটা বিষণ্ণ হয়েছে আপুকে নিয়ে স্বাদের এমন কট্টর মন্তব্য শুনে। তৎক্ষণাৎ স্বাদ সহজ গলায় বলে উঠল, আসছে তোমার আপু, খবর পাঠিয়েছি কিছুক্ষণ আগে। আমতলার পাড়ে ওমরের ভাড়া করা এক রুমের বাসাটিতেই স্বাদ উঠে পড়ে 15 মিনিটের মাথায়। নিলয় যখন তোষক বালিশ নিয়ে এলো, বাড়িওয়ালা বেশ আন্তরিক। স্বাদকে দেখে প্রথমে একটু খচখচ করলেও সাহস করেনি ফিরিয়ে দিতে। দরজা খুলে তালা চাবি দিয়ে গিয়েছে। ওরা ঘরে পা রাখতেই তড়িঘড়ি করে মন্দির আর আফসানা পাটি পেতে তোষক বিছিয়ে দিল মেঝেতে। নিশার দেরি করলো না 1 মিনিটও। ব্যাগ থেকে বইপত্র বের করে প্রায় উপুর হয়ে পড়েছে বইয়ের উপর। ঠিক তখন রিমা চলে আসে ওখানে। চিল্লিয়ে পাড়া মাথায় করেনি অবশ্য। ধীর কদমে ওমরের দেওয়া ঠিকানা মোতাবেক আমতলার পাড়ের 23 নম্বর বাড়ির ইউনিট 2-এ ঢুকে পড়ল। ঘরে ঢুকে মূর্তিমান স্বাদকে উপেক্ষা করে সোজা গিয়ে ধরে নিশার চুলের মুঠি। পরপর 3টে থাপ্পড় মেরে বলে ওঠে, গর্ধব মেয়ে, এটা কি করলি তুই? কি করলি? নিশা আপুর অতর্কিত আক্রমণ সামাল দিতে না পেরে পড়ে যেতে চাইল, কিন্তু টের পেল একটা শক্ত হাত ধরে রেখেছে ওর হাতটা। ওই হাতটা স্বাদের। রিমার রাগ পুনরায় এমনভাবে বেড়েছে যেন খুন চেপেছে মাথায়। চিল্লিয়ে উঠে নিশাকে টেনে সামনে এনে আবার একটা চড় মেরে বলল, তোর সাহস কি করে হয় এই অঘটন ঘটানোর? ওকে চিনিস তুই আদৌ? এই স্বাদকে চিনিস তুই? জানিস একে? আপু, আপু শোনো। নিশাকে থামাতে আরেকটা চড় মেরে রিমা বলে, লাইফটা খেয়ে দেবে তোর। ইয়া আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তুই কিভাবে পারলি নিজের জীবনটা এভাবে নষ্ট করতে? ওকে জানিস তুই? ও একটা রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ। ও আস্ত একটা রেড ফ্ল্যাগ। হাঁপাতে হাঁপাতে কেঁদে ফেলল রিমা। স্বাদ নিশার হাতটা ছেড়ে দিয়ে তখন দু বোনের দিকে তাকিয়ে আছে। নিশা নিজের ডান হাতটা গালে চেপে রেখে বোকা বোকা মুখে দেখছে বোনকে। পরপর ভীত গলে হত্যচকিত হবার সুর টেনে বলল, উনি লাল পতাকা মানে? মানুষ কিভাবে লাল পতাকা হয় আপু? এই শ্বাসরুদ্ধকর পরিবেশ হঠাৎ করে কেমন নিস্তব্ধ হয়ে যায় নিশার অবুঝ প্রশ্নে। পরপর নিস্তব্ধতা ছাপিয়ে যায় মন্দিরের খ্যাক শব্দের হাসিতে। ও সামলাতে পারেনি নিজেকে। রিমা তাজ্জব হয়ে বোনকে দেখছে। স্বাদ দেখছে তার বউকে, তার ষোড়শী বউ, যে রেড ফ্ল্যাগ শব্দের আক্ষরিক অর্থটাই জানে না। রিমা হিসহিস করছিল রাগে। নিশা নির্বুদ্ধিতার ওপর চড়াও হতে যেই না আরেকবার হাত ওঠাবে, অমনি স্বাদ দাঁড়িয়ে গেল দুই বোনের মাঝখানে। চওড়া শরীরটা নিমেষে ঢেকে ফেলল কৃষ্ণচূড়ার আদুরে আনন। নিশা চোখ মুখ খিচিয়ে নিয়েছিল, অতঃপর গাল দুটো সুরক্ষিত অনুভূত হতেই দু চোখ মেলে। দেখতে পায় শার্টের চেক প্রিন্ট, দেখতে পায় একটা চওড়া পিঠ। রিমার রাগ বেড়ে যায় দ্বিগুণ। শরীরটা ঝাঁকুনি দেয় স্বাদকে দেখে। দাঁতে দাঁত চেপে নিশাকে বলে, আই সামনে আই, আই বলছি। লাল পতাকা তাই না? হতচ্ছাড়ি, তুই সামনে আয় নিশু। কার পিঠের পিছনে লুকিয়েছিস? এই ছেলে ভেজে খেয়ে ফেলেছে তোর লাইফ। একটু আলোচনাও করলি না বড় বোনের সাথে। বিয়ে করে নিলি সোজা। এখন কি করবি? সংসার করবি এই লোকটার সাথে? 2 বেলা চড় খেয়ে বাসন মাজবি। বোনকে দেখেও তোর শিক্ষা হলো না হতচ্ছাড়ি। আবেগে ভেসে গেলি। আবার ডুকরে কেঁদে ওঠে রিমা। তার ফোনটা বেজে চলেছে লাগাতার। নিশ্চয়ই রুবেল কল করছে। যখন কোথাও নিশাকে খুঁজে না পেয়ে থানায় যাবে বলে ঠিক করেছিল, তখন বড্ড তাচ্ছিলের হাসি হেসে বলেছিল, গিয়ে দেখ কার হাত ধরেছে আবার। তোর বোনটি সুবিধার নয়, আগেও বলেছি। আজ এই কেচ্ছা নিয়ে বাড়ি ফিরলে ওই ইতরটা জিতবে। সবচেয়ে বড় কথা, নিশাকে এভাবে ডুবতে দেওয়া যাবে না। রিমা চোখ মুছে ছুটে নিশার হাতটা ধরে বলল, ম্যানিপুলেট করেছে তোকে। চল থানায় বলবো, চল। নিশা আঁতকে ওঠে, হতবিহ্বল দৃষ্টিতে দেখে স্বাদকে। ম্যানিপুলেট মানে নিশাকে লোকটা চালনা করেছে? না না, এই মিথ্যা। লোকটা চালনা তাকে করেনি, বরং তখন থেকে এখন অবধি যা হয়েছে নিশার ইচ্ছেতে হয়েছে। এসব কিছু নিশার ইচ্ছে। নিশাকে কেউ অকালপক্ষ বললে, বাজে মেয়ে বললে বলুক গে, আপু মারলেও মারুক। নিশার এ স্বীকার করতে আপত্তি নেই তার ইচ্ছা লোকটি বউ হয়ে থাকার। কখনোই যা ভাবতে সাহস করেনি, তবে এখন যখন পা দিয়েই ফেলেছে এসব স্বীকার করবে সে চিল্লিয়ে চিল্লিয়ে। কিরে চল। নিশা বোনকে জবাব না দিয়ে মাথা নুইয়ে নেয়। স্বাদ এতক্ষণ যেভাবে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিল, এখন সেই একইভাবে বউয়ের বড় বোনকে বলল, আপনি বসুন আপু, চা খাবেন? কিংকোবরার মতো ফুঁসে উঠল রিমা। স্বাদের চোখে চোখ রেখে বলে, একদম চুপ। বাজে ছেলে কোথাকার। আর মেয়ে পাওনি?
তোমাদের তো মেয়ের অভাব হতো না, আমার বোনকেই কেন? ও কত ছোট তোমার থেকে। স্বাদ এবার নিশার কালো হয়ে যাওয়া নত মুখটা দেখল। এ প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না, নয়তো স্বাদ বলে দিত, আপনার বোন তার ওই ঘোলাটে চোখে ওভাবে কেন তাকায় আমার দিকে? আমাকে প্রশ্রয় দিত কেন? আমি সাধু পুরুষ নই, নিজেকে সংযত করার ঠেকা আমার পড়েনি। সুব্রতরা রীতিমতো অবাক হচ্ছে, বিস্ময়ের মাত্রা চূড়ান্ত। আজ রাত থেকে যা যা শুনে স্বাদ চুপ থেকেছে, কারো গায়ে দুমদাম হাত তোলেনি, শুনিয়ে দেয়নি কর্কশ কথা। এ দ্বারা প্রমাণ হয় এই ছেলে শুধরেছে একটু হলেও। রিমা চিল্লাচিল্লি স্বাদ সর্বোচ্চ নমনীয়তার সহিত গ্রহণ করেছে, বলে, আপু, আপনি বরং বাসায় যান, মিষ্টি কাল সকালে। মিষ্টির কুষ্টি কিলাই, আমি আমার বোন নিয়ে যাব। কথাটির জবাবে স্বাদ হাসে ফিচল, পরপর আবার বরফ ঠান্ডা গলায় বলে, এটা কি হয় আপু? ও আমার বউ, ও কেন যাবে আপনার সাথে? যখন ও আপনার বোন ছিল তখন যা খুশি তাই করতে পারতেন ওর সাথে, বাড়ি থেকে বের করে দিতে পারতেন, আবার টেনে নিতেও পারতেন। এখন তো ও আমার বউ, এসব তো এখন পারা যাবে না। রিমার মস্তিষ্কে স্ফুটন শুরু হয়েছে। নিশার হাত ধরে খেকিয়ে উঠে বলছে, চল বলছি, এই ছেলের সাথে থাকতে পারবি না তুই গর্ধব, তোকে। পুরোটা বলে শেষ করবার পূর্বেই স্বাদ আবার বেশ শান্ত হাতে টেনে নিল নিশার হাত। নিশা ক্ষণে ক্ষণে চমকায় এই স্পর্শে, এই স্পর্শ যাতে মিশে আছে অধিকার বোধ। এই পরিস্থিতিতেও লজ্জায় গোল গোল গাল দুটো লাল লাল হয়। স্বাদ এবার রিমার হুড়োহুড়িতে লাগাম টানতে বলে উঠল, আপনি ওকে নিয়ে যেতে পার। তুমি সামনে থেকে সরো, তারপর দেখি নিতে পারি কিনা। স্বাদ অমায়িক একটা হাসি দিয়ে ঠান্ডা মেজাজে বলল, আপনি ওকে নিয়ে যেতে পারবেন না, সত্যি বলছি আপু, আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। অযথা উত্তেজিত হচ্ছেন। কেন নিতে পারবো না? পারবেন না কারণ আমি নিতে দেব না। শুধু আপনি কেন, ও নিজেও এখান থেকে যেতে পারবে না। কেন? হতভম্ব স্বর রিমার। নিশা ঘাড় বাঁকিয়ে স্বাদকে দেখে। কারণ আমার অনুমতি ছাড়া ও কোথাও যেতে পারবে না। একটু আগেই কবুল বলেছে আমার নামে। নমনীয় তবে শক্ত শানিত স্বাদের উচ্চারিত বাক্যটা, এ কথায় ওখানে উপস্থিত প্রত্যেকে কিঞ্চিত চমকায়। নিমেষে পাল্টে যায় পরিবেশ, কেমন গুরুগম্ভীর চারিপাশ। ঠিক যেভাবে বিনয়ী থেকে হঠাৎ শক্ত হলো স্বাদ। রিমা তাকিয়ে আছে এক দৃষ্টে, ওর দৃষ্টিতে স্বাদ সরাসরি তাকিয়ে বলে যেতে লাগলো, এবং শুধু তাই নয়, আপনার বোন আমাকে না জানিয়ে কোথাও চলে গেলেও সেখানে সেই গন্তব্যের সীমানা আমি থাকব, এর বাইরে বেরোতে পারবে না ও। গট ইট? নিশা বিস্মিত নেত্রে তাকিয়ে আছে স্বাদের শক্ত চোয়ালে, কথা হারিয়ে চুপচাপ। রিমা নিশাকে তৎক্ষণাৎ বলল, দেখলি কেমন খবিশের মতো কথা বলছে? বুঝতে পারবি তুই গাঁজাখোরদের সংসার কেমন হয়, অতি শীঘ্রই বুঝতে পারবি। ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে নিশা। নিশা চোখ নামিয়ে নেয়, বুকটা কেঁপে ওঠে। লোকটা গাঁজাখোর না তো, দু একটা সিগারেট ফোঁকে, সেটাও মেয়েদের দেখলে লুকিয়ে নেয়, পায়ের জুতোর নিচে পিষে দাঁড়িয়ে থাকে, বাকিদের মতন স্টাইল মেরে ধোঁয়া ওড়ায় না। নিশা আরেকটু গুটিয়ে দাঁড়ায় স্বাদের পেছনে। স্বাদের ঠোঁটে তখন বিশ্বজয়ের হাসি। রিমা ছলো ছলো চোখে কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থেকে মেনে নেয় হার। ঘুরে দাঁড়াতেই স্বাদ আবার বলে ওঠে, মিষ্টি বাড়িতে পাঠিয়ে দেবো আপু, আসসালামু আলাইকুম। রিমা দাঁড়ালো না এক মুহূর্ত, তাড়াহুড়ো কদমে বেরুলো ঘর থেকে। স্বাদ তখন নিশার দিকে তাকায়। কৃষ্ণচূড়ার মুখে রক্ত নেই, না বিয়ে নিয়ে আক্ষেপও নেই, বোনের থেকে দূরত্ব বাড়ার বিরহে। পড়তে বসো। ভারী স্বরটা আদেশ দিতেই ধ্যান ভাঙে নিশার। দৃষ্টি নত করে চোখ লুকায়, যেথায় জল জমতে শুরু করেছিল। আপাতত আপুর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে তাকে পড়তে বসতেই হবে। ক্লান্ত হাতে নিশা ব্যাগ থেকে বাংলা বইটা বের করে। ব্যাগে তার মোট 3টে বই ছিল। আপু যখন ঘর থেকে বের করে দিয়েছিল তখন কি মনে করে ঢুকিয়েছিল কে জানে, ভাগ্যিস ঢুকিয়েছিল। আধা ঘন্টার মাথায় ঘরটা ঝাড়পোছ করে নিশাকে পড়তে দিয়ে ওরা বাইরে নামে সকলে। রাত তখন 2:30। নিলয় মন্দিরা আর আফসানাকে আফসানাদের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে ওমরকে দায়িত্ব দিয়ে যায় আজ রাতটা এবারের উঠানে বসে পাহারা দেওয়ার। ওমর উঠানের এক কোণে উবু হয়ে বসে মেঝেতে আঁকিবুকি করতে করতে তার প্রিয়তমার সাথে ফোন আলাপ করছে। রাতের নিস্তব্ধতা ভেঙে ওর ফিস করে বলা কথা শোনা যাচ্ছে। সাদা তখন সেদিকে চুপচাপ তাকিয়েছিল। হঠাৎ কাঁধে সুব্রত এসে হাত রাখে, ও নড়ে চড়ে ওঠে। এতক্ষণে দুই বন্ধু নিরিবিলি হলো একটু। সুব্রতর ঠোঁট জুড়ে দুষ্টুমির হাসি।
সাদ লক্ষ্য করে গমগমে স্বরে বলে, বাড়ি যা এখন। তোর অসুবিধা হয়ে যাচ্ছে বুঝতে পারছি, আমি তো তোকে ধরে রাখিনি, তুই তোর ঘরে যা। ঘরের দরজায় দৃষ্টি দেয় সাদ। পুনরায় ঘাড় ফিরিয়ে সুব্রতকে বলে, পরে পড়ুক কিছু সময়। তাহলে আজ রাতে সবার হয়ে যাবে। সিমেন্টের বেঞ্চিতে পিঠ এড়িয়ে দেয় সুব্রত। সাদ চোখ নামিয়ে অস্পষ্ট হাসল। সুব্রত পরিবেশটা আরো হালকা করতে বলে উঠল, তাহলে আজ রাত সবার হয়েই যাবে। ইট ইজ এ ম্যাটার অফ মন খারাপ। জুম্মাবারে আমার জিলেপি। সাদ গম্ভীরতা ভেঙে হেসে ফেলে বন্ধুর কথায়। ও শক্ত হাতটা বন্ধুর কাঁধে তুলে দিয়ে বলে, তোর জিলিপি তোরই থাকবে, মন খারাপ করার দরকার নেই। আর তুই এখন তো শুধু ফোন দিলেই শুনবো, আজ আসতে পারবো না ভাই, আমি ঘুমাচ্ছি, আমি বিশ্রাম নিচ্ছি, তুই সাত্য আর আমাদের থাকলি না। সাদ আবারও বন্ধ দরজার পানে তার চোরা দৃষ্টি রেখে জবাব দেয়, আমি তোদেরটা তোদেরই থাকবে, আর ওটা ওর হবে, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা তাই নাকি? খুব বড় বড় কথা। খুব ব্যালেন্স করতে পারবি? অবশ্যই পারবো। এই বউ সম্প্রদায় স্বামীর বন্ধুদের সতীনের নজরে দেখে। ধর আমরা যদি বলি, এই সাত চল বন্ধু, আমরা মিলে আজ ঘুরে আসি, আর ও যদি তোকে বলে না তুই বন্ধুদের সাথে যেতে পারবি না, তুই তখন কি করবি? কিভাবে ব্যালেন্স করবি বল বল। সাদ বেশ গম্ভীর স্বরে বলল, আমি তখন বাড়ি থেকে নেমে জঙ্গলে গিয়ে বসে থাকবো, এভাবে ব্যালেন্স করব। সুব্রত হেসে ওঠে খিকখিক করে, বলে, সেই জঙ্গলে আমাকে ডেকে আনিস। রাত বাড়ে। ওমর কল কেটে উঠে এসে দাঁড়ায় এবার। সুব্রতকে বলে, এখন চল আমরা কেটে পড়ি, তারা সংসার করুক। সুব্রত কনুই দিয়ে সাদকে গুঁতো মেরে উঠে দাঁড়ায় বাইকের চাবি নিয়ে। শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল কদম বাড়ায় গেটের দিকে। ওরা দেখে যায়নি এপাশে হঠাৎ করে ফ্যাকাশে হয়েছে সাদের মুখটা। অস্থিরতার সংকোচ নিমেষে এসে কাবু করে ফেলেছে সাদ তালুকদারকে। তালুকদার ম্যানশনের বর্তমান পরিস্থিতির ওপর একটু আলোকপাত করা যাক। বসার ঘরে সোফায় গা এলিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে শাওকি আর শিমিন বসে আছে। নাফিয়া গরম পানি নিয়ে ছুটছে শ্বশুর শাশুড়ির ঘরে। সানাস কাঁদতে কাঁদতে বিছানায় পড়ে আছে। হঠাৎ নাকি ডান হাতটা নাড়াতে পারছে না। এমনটা প্রায়শই হয়। তখন গরম পানির বেগ দিয়ে তাপ দিলে ব্যথা কমে। খাটের একপাশে গোমরা মুখে বসে আছেন অসীম। সাদ চলে যাওয়ার পর থেকেই চুপচাপ। কেউ তাকে কিছু বলার সাহসও করেনি। কিন্তু শাহিদের মাঝে আরও একবার কল দেয়। বাবাকে বলে, বাবা আপনি জেদ কমান, মেয়েটি তো ভালো শুনেছি নাফিয়ার কাছে, আর যেখানে স্বাদের খুশি সেখানে আপনি। শাহেদ, তোমার যদি আর কিছু বলার থাকে তবে তুমি সেসব বলো। এই বদটার সাফাই গেও না। বিয়ে করেছে কেন করেছে? এ কি করে যে বিয়ে করেছে? চাকরি করে? আদৌ করবে বলে তোমার মনে হয়? তোমার ফুপুর কথা তুমি ভুলে গেলে? আমি চাই না আমার ঔরসের সন্তান সেই ইতিহাসের পুনরাবৃত্তি করুক। বাড়ি থেকে বের করেছি, এবার বুঝুক জীবন কি। মরার আগেও প্রাপ্য ওকে বুঝিয়ে দেব অবশ্যই, সে নিয়ে চিন্তা করো না। শাহেদ থেমে যায় ওখানে। নাফিয়া শ্বশুরকে পুনরায় উত্তেজিত হয়ে যেতে দেখে প্রসঙ্গ পাল্টাতে ফোনটা নিয়ে দূরে যায়। বসার ঘর থেকে শাওকি আর শিমিন শুনছিল অসীমের হুঙ্কার। ফের শ্বাস ফেলে শাওকি। নির্লিপ্ত গলায় বোনকে বলে, তোর গল্পটা কি আর এগিয়েছিলি রে? না, ওই পর্যন্তই। তারপর আটকে গেছি। ওই কসমেটিক্সের দোকানদার নায়ককে লিখতে আগ্রহ পাই না, কোনো চার্ম নেই। আমি লিখতে গিয়ে খুঁজে পাই না, পাঠকরা কি পাবে? ঠিক তাই, ওই নায়কের চার্ম নেই, কেমন ম্যারম্যারে পোতানো মুড়ি। আপাতত একটা সাবপ্লট টান। সাবপ্লট? লেখ, নায়কের বড় ভাই হুট করে একটা মেয়েকে বিয়ে করে বাড়ি ছাড়া হয়েছে। নায়কের বাবা সব এক্সপেকটেশন গিয়ে ঠেকবে নায়কের ওপর। নায়কের বাবার অদূর ভবিষ্যতে সমস্ত পরিকল্পনার বলির পাঠা হবে আমাদের এই ভোলা ভালা নায়ক। শিমিন বলে, দারুণ প্লট তো। দাঁড়াও, আমি নোটবুকে পয়েন্টগুলো টুকে রাখি। বিরক্ত ভঙ্গিতে পা দোলাতে থাকে শাওকি। বলে, নায়িকার নামধাম কিছু ঠিক করেছিস গল্পে? তুমি একটা পছন্দ করে দাও। শাওকি বলে, বেলি, অদিতি, মৃন্ময়ী, চিত্রা, রোদেলা, মীরা, এই নামগুলো উপন্যাসের খুব কমন নায়িকা, এগুলো বাদ। আর শাহনাজ, সিমিন, নাফিয়া, নিসা,
বাদে যা খুশি তাই দে। বসার ঘরের বারান্দায় নাফিয়ার ফিসফিসানে কথা শোনা যাচ্ছে। দীর্ঘ সময় পরে একটু নিরিবিলি হয়েছে। শাহিদের গলায় কোমল যত্নের সুর। জেগে আছো কেন? বিশ্রাম নাও সোনা, বাবাকে ধীরে সুস্থে বুঝিও। নাফিয়া মন খারাপ করে বলে, কি ভারী মিষ্টি, এমন মুখ দেখেও বাবা শক্ত থাকতে পারে। জানো, সাদের পাশের একেবারে পুতুল লাগছিল। বুঝলাম, এবার রাখি। শোনো, বলো। একটু আই লাভ ইউ টু তো বলতে পারো কখনো? বুড়ো হয়ে গেলে নাকি একেবারে? শাহিদ হেসে সহজ গলায় আই লাভ ইউ বলে। নাফিয়া জবাব দিয়ে কল কাটে। ফোনটা রেখে পাথরের মতো বসে থাকে শাহিদ কিছুক্ষণ। পরপর আচমকা ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলে খামচে ধরে নিজের চুল দু হাতে। চেঁচাতে গিয়েও চেঁচায় না, তার আগেই একটা সুমিষ্ট নারী কণ্ঠ বলে উঠল, অনুশোচনায় ভুগছ খুব? শাহিদ চোখ তোলে। সম্মুখে এসে দাঁড়িয়েছে এক নারী মূর্তি, গায়ে কফি রঙের একটি নাইটি। পোশাকটির ফিতা বাঁধতে বাঁধতে নারী মূর্তি এসে শাহিদের ঘনিষ্ঠ হয়ে বসে তাকায় ওর মুখে। শাহিদ নামিয়ে নেয় চোখ, বলে, ঘুমাওনি ফতিমা? তুমি পাশ থেকে উঠে আসায় ঘুম ভেঙে গেল। ওদিকের কি অবস্থা? তোমার বাবা মেনেছেন সাদকে? না, বাড়ি ছেড়েছে ওরা। বিরক্ত ফাতিমা বিরক্ত গলায় বলল, তোমার বাবা কি করে জেনে বুঝে ছেলে জীবন নষ্ট করাটাকে একটা মজার খেলা মনে করে? সে কি খুব মজা পায় এতে? কি মজা পায়? কথাগুলো বলতে বলতে হঠাৎ থেমে যায় ফাতিমা শাহেদের পাংশু বর্ণের মুখটা দেখে। ও বুঝতে পারে শাহেদের সামনে ওর বাবার ব্যাপারে এমন কঠিন কথা বলা অনুচিত। নিজেকে সামলে ফাতিমা বলে, নাফিয়া কবে আসবে? 15 তারিখ। আচ্ছা। দুজনের মাঝে পিনপত নীরবতা বিরাজ করে বেশ কিছু সময়। তারপর শাহেদি হঠাৎ বলে ওঠে, বাবা কি করে মজা পান সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের কাহিনীতে নাফিয়া একজন ভিকটিম আর আমি একটা কাপুরুষ, এটা তো সত্যি। আর আমি বুঝি খলনায়িকা? কাতর স্বর ফাতিমার গলায়। শাহেদ জবাব দেয় না এ কথার, যা ফাতিমার রাগ বাড়িয়ে দেয়। সে ধৈর্যহারা হয়ে বলে, তো আমি কখনো ওকে ছাড়ার কথা তোমাকে বলেছি? কিংবা নাফিয়ার অযত্ন করতে তোমাকে ভড়কেছি? ও যা চায় তুমি ওকে তাই দাও। বাচ্চা চায় দাও, আদর চায় দাও। আমি তো কোনো কিছু নিয়েই কখনো খুঁতখুত করি না। আমি শুধু একটু চাই তোমাকে। ফাতিমা কাঁদছে। শাহেদ ওকে আগলে নিয়ে বলে, এসব বাদ দাও। না বলো তুমি, আমি কি পাপিষ্ঠা? না বলো তুমি, আমি কি পাপিষ্ঠা? আমি কি ভিলেন? ভিলেন তোমার বাবা। সে আমাদের দুজনের মাঝে নাফিয়াকে ঢুকিয়েছিল। নাফিয়ার তোমার মাঝে আমি ঢুকে পড়িনি। একটু ঘুমাবে ফাতিমা? ফাতিমা দুহাতে চোখ মুছে বলে, ও বাচ্চা চেয়েছে না, ওকে বাচ্চা দাও, ওকে সুখী রাখো। তবুও প্লিজ আমার সামনে মুখ ভর্তি অনুশোচনা নিয়ে থাকবে না, তাহলে আমাকে তালাক দাও। শাহেদ শ্বাস ফেলে। ফাতিমার মাথাটা বুকে চেপে ধরে বলে, আমি তোমাকে ছাড়তে পারবো না। বাড়িতে কবে আসবে? এখন না, স্বাদের ঘনঘটা একটু হালকা হোক, বাবা মাকে সামলানো যাবে না। বাড়িতে কবে জানাবে? আর নাফিয়া, ওকে সামলাতে পারবে? শাহেদের চোখে নাফিয়ার মায়াবী মুখশ্রী ভেসে ওঠে তখন। শরীর জুড়ে বয়ে চলে দীর্ঘশ্বাস। অস্ফুটে বলে, ওকে আমি স্নেহ করি খুব, বুঝতে পারছি না ফাতিমা। চাকরি চলে যাওয়া, জেল খাটায় ভয় নেই, শুধু ওকে। ফাতিমা হাসে, একটু জোরালো সে হাসির আওয়াজ। বলে, পুরুষ তুমি বড়ই অদ্ভুত। পরপর শাহেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওকে বাচ্চা দাও, সব ভালো হবে। আমি প্রমিস করছি, আমি কখনো তোমাকে ওর থেকে দূরে সরাবো না। বাচ্চা, এটাই তো সমস্যা ফাতিমা। ও ব্যাপারটা কেমনভাবে নেয় জানি না। মাঝখানে একটু ফুটফুটে শিশু এসে অসুস্থ পরিবেশে বেড়ে উঠবে। আগে দেখি সামনে কি হয়। আমাকে আরও কিছুটা সময় দাও, ততদিন আড়ালে থেকো। গাঁদা, রজনীগন্ধা, জারভেরা, গোলাপের মহা সমারোহ বিছানায়। যে বিছানায় নেই কোনো চাদর, এটা নাকি বাসরের তোষক। মন্দিরা দিদি বলে গিয়েছেন, সবার বাসরের খাট থাকে, তাদের নাকি বাসরের তোষক। নিশার অদ্ভুত লাগছে, চারিপাশে ম ম করছে সুঘ্রাণ। ইতিহাসের সেই বোধহয় একমাত্র নবপরিণীতা যে বাসরের তোষকে বসে পরীক্ষার পড়া রিভিশন দিচ্ছে। 1 ঘন্টা আশেপাশে তাকানোর ফুরসত পায়নি নিশা।
বেশ ঘাবড়ে ছিল, কিন্তু যেই না সারসংক্ষেপগুলো দেখতে শুরু করলো আত্মবিশ্বাস জন্মালো ওর ভেতরে। ও পারবে। দরজা ঠেলার শব্দ হতে নিশার মনোযোগ কাটে, কিন্তু তাৎক্ষণিকভাবে তলিয়ে যায় সংকোচের ঘোরে। এই নিরিবিলিতে ওর এখনই বোধ হলো দরজা ঠেলে যে লোকটা ঢুকলো সে সম্পর্কে ওর স্বামী। স্বামী শব্দটার গভীর অর্থ এই 16.5-তে বেশ বুঝে ফেলেছে নিশা। স্বামী শব্দটার ওজন সম্পর্কে ধারণাও তার আছে, তাই একটু বেশি আড়ষ্ট নিশা। বইটই গুছিয়ে ফেলে তৎক্ষণাৎ, কিন্তু স্বাদ ওকে কিছু না বলে চুপচাপ গিয়ে তোষকের একপাশে উপুর হয়ে শুয়ে পড়ে, মুখ ঘুরিয়ে অন্য পাশে। নিশা চমকায় ব্যাপারটায়। ইতিহাসে সেই বোধহয় একমাত্র নবপরিণীতা যার স্বামী তাকে পছন্দ করে বিয়ে করার পরে এভাবে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে এই রাতে। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারছে না নিশা। ও অবাক চোখে তাকিয়ে আছে স্বাদের পিঠে। বেশ কিছুক্ষণ ওভাবেই কাটে। এরপর ও আবার চমকায় স্বাদের কণ্ঠ শুনে, কেমন গা ছমছমে গম্ভীর। শোন, হুম। তোমার মোহরানা রবিবার ব্যাংক খুললে দিয়ে দিব, কেমন? গোল গোল চেয়েই থাকে নিশা, অস্ফুট বলে, হুম, আচ্ছা। আর শোনো, হুম। পড়ো না কেন তুমি? ঢোক গেলে নিশা। এই প্রশ্ন করছে নাকি আফতাব স্যারের আত্মা ঢুকেছে এর ভেতরে? ধমকাচ্ছে কেন? নিশা জবাব দিল, জি, পাঠ পরিচিতি আর লেখক পরিচিতি দেখলাম, এতেই হবে। তৎক্ষণাৎ ঘুরে যায় স্বাদ, ঘুরে তাকায় নিশার দিকে। নিশা আড়ষ্টতায় জড়সড় হয়ে আমতা আমতা করছে। তার আসলে গা কুটকুট করছে। আজ স্কুল থেকে বাড়িতে ফিরে গোসল না করে কোচিংয়ে গিয়েছে। সেখান থেকে এত ঝক্কির পর ঘেমে নিয়ে একাকার শরীরটা অসহ্য ঠেকছে নিশার। ও চুপচাপ উঠে অদূরে পড়ে থাকা ব্যাগের ভেতরটা খুঁজতে থাকে। স্বাদ উঠে বসে দেখতে থাকে নিশাকে। এলোমেলো বেশে মোহনীয় এই নারীটিকে পরিপূর্ণ নারী লাগছে। অবলা মুখটা ব্যতীত আর কিছু দেখে বোঝার উপায় নেই এই কৃষ্ণচূড়া খুব ছোট, পরিণত নয়। ঘরের মেঝেতে ঝিকমিক করছে পানি। বহুদিনের ধুলো ময়লা জমে থাকা কক্ষ বিধায় মন্দিরা বালতি ভরে পানি ঢেলে ধুয়েছে। সিলিং ফ্যান নেই বলে শুকায়নি মেঝে। নিশার হাঁটতে বেশ বেগ পেতে হয়েছিল। ওকে খানিকক্ষণ দেখে স্বাদ বলে, কি করছো? জি, গোসল করব, নয়তো আমার ঘুম আসবে না। স্বাদ চোখ নামিয়ে নেয়, পরপর বলে, কিছু কথা তোমাকে বলা প্রয়োজন। জি বলুন। আমাকে তুমি সম্পূর্ণ চেনো না, এটা সত্যি। তার চেয়ে বড় সত্যি হলো মানবজাতি ভীষণ অদ্ভুত। আমরা কেউ কাউকে সম্পূর্ণ ঠিক চিনে উঠতে পারি না। যে কোনো সময় ভুল পাল্টে ফেলি। কোনো নিশ্চয়তা নেই মানব চরিত্রের। তাই আমি স্বাদ অমুক তমুক হ্যান ত্যান এসব আলাপে যাচ্ছি না। বিয়ে করেছে ও সংসার করতে থাকলে নিজেই বুঝতে পারবে। অগ্রিমার বেহুদা মন ভালো না কথা আমি বলতে পারি না। অগ্রিমার বেহুদা মন ভালোনার কথা আমি বলতে পারি না। তাই নিজের সম্পর্কে গাদা গাদা সত্যি বলে সময় অপচয় করব না। শুধু দুটো তথ্য তোমাকে জানিয়ে রাখবো। প্রথম, ক্লাস 9-এ আমার একটা প্রেম ছিল। এই একটাই, ঠিক প্রেম নয়, কথা খুব কম হয়েছে। অ্যাসেম্বলিতে পাশাপাশি দাঁড়িয়ে পিটি করার প্রেম ছিল ওটা। মেয়েটার নাম ভুলে গিয়েছি। এরপর ওরা শহর ছেড়েছে। আমারও দাড়ি গোঁফ গুজিয়েছে, নোটে গাছটা মুড়িয়েছে। নিশা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে গম্ভীর ভঙ্গিতে বসে থাকা সুদর্শন লোকটার দিকে। তার এইমাত্র ভীষণ জোরালো হাসি চেপেছে, কিন্তু সে হাসতে পারছে না, পরিবেশটা ঘেঁটে যাবে তাই। নিজেকে সামলে নিয়ে অস্ফুট বলে, আর দ্বিতীয় সত্যিটা? সিগারেট খাই, তা তো জানো। হুম। তো সেটা কখনো ছাড়তে পারবো না। শোনো, এগুলো এরকম অভ্যাস যা একবার হয়ে গেলে ছাড়া অসম্ভব। 2-1 সাধু ছাড়তে পারে। আনফর্চুনেটলি আমি সাধু নই, তাই এই ব্যাপার নিয়ে আগে ক্লিয়ার হওয়া দরকার। রোজ তুমি নিষেধ করবে আমাকে মিথ্যা বলতে হবে, কিংবা ওয়াশরুমে ঢুকে লুকিয়ে খেতে হবে। এই পালাপালি আমি খেলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই পরিমাণটা কমিয়ে দিব আমি, তবে পুরোপুরি ছাড়ছি না। বিষয়টা নিয়ে কখনো ঝামেলা করতে পারবে না। আমি পারবো না মিথ্যা বলতে। নিশা একদৃষ্টে মানুষটাকে দেখে চলেছে। পৃথিবীতে বোধহয় সেই একমাত্র নবপরিণীতা যার কাছে তার স্বামী সিগারেটের আলাপ পারে। স্বাদ চুপচাপ হয়ে যায়। নিশা বলে, আর কোনো সত্যি? মাথা নাড়ে স্বাদ, বলে, সেগুলো অতীত পেছনে ছেড়ে এসেছি। তোমার সামনে আমি বর্তমান, যা তুমি দেখতে পাচ্ছ। দেখবে, ভুল ধরবে, অভিযোগ করবে, আমি শোধরাবো। এই দুটো তথ্য আমি জানিয়ে দিলাম, কারণ এই ধরনের সত্যি সংসারের মাঝপথে রিভিল হলে বউয়ের খুব ঝামেলা হবে। ভেতরে ভেতরে শ্বাস ফেলে নিশা।
ও হাসবে না কাঁদবে বুঝতে পারে না, শুধু জামা কাপড় নিয়ে চোখের পলকে ঢুকে পড়ে কক্ষ সংলগ্ন কলঘরে। যেতে যেতে দুইবার পিছলে যায় পা। স্বাদ এতক্ষণে হাঁফ ছাড়ে। নিশার বাংলা বইটা তুলে নেয় হাতে, দেখতে পায় বইয়ের কভার পৃষ্ঠায় মিনা রাজু কার্টুনের স্টিকার লাগিয়ে রাখা। এইবার স্বাদ নিজের ওপর হাসে তাচ্ছিলের হাসি। এই কোন বাস্তবতা ঘটিয়ে ছাড়লো সে তার জীবনে? যে মেয়েটির এখনো কার্টুন থেকে মন ফেরেনি তার মনে ঢুকেছে স্বাদ। স্বাদ চোখ চেপে ধরে, সব দোষ এই চোখের। সময় গড়াতেই কলঘরের দরজা খুলে বেরিয়ে আসে নিশা। মাথায় গামছা পেঁচিয়ে শীতে কাঁপতে কাঁপতে বেরিয়েছে ও। হাতে কিছু ভেজা জামা কাপড়। ওর দু চোখ সেসব মেলে দেওয়ার স্থান খুঁজছিল। দেখছিল ওকে স্বাদ এক দৃষ্টি, তার জীবনের বাস্তবতা চূড়ান্ত রূপ দেখছিল। এর মাঝে উঠে দাঁড়ায় ঘোরে আচ্ছন্ন হয়ে। ওদিকে নিশা অসতর্কতার ভেজা পা পিছলে পড়ে যায় প্রায়। স্বাদ ধরে ফেলে ওকে আচমকা। গোলগাল শরীরটার কোমর চেপে আগলে নেয়। হাঁপাচ্ছিল নিশা। পরপর নিজের অবস্থান বুঝতে পেরে শ্বাস আটকে তাকিয়ে আছে সামনের গাঢ় দুটো চোখে। দেখছে ওই চোখ জোড়া যেন প্রথম দেখার দিনের মতো তাকে দেখছে খুঁটে খুঁটে। সময় গড়ায়, নিস্তব্ধতা ভাঙে স্বাদ। আড়ষ্ট দৃষ্টিতে দৃষ্টি স্থির রেখে বলে, তুমি আমার দিকে ওভাবে তাকাও কেন? নিশা ঢোক গেলে নিজেকে লোকটার থেকে ছাড়ানোর প্রয়াস নেই তার। অস্ফুটে জবাব দেয়, শুনতাম আপনি লোক ভালো, মানুষের খুব উপকার করেন। সেজন্য ওভাবে তাকাতে হয়? নিশা চোখ নামিয়ে নিল জবাব না দিয়ে। স্বাদ ওকে ধরে রেখেই বলল, রেড ফ্ল্যাগ মানে কি আসলেই জানো না? মাথা নাড়ায় নিশা। স্বাদ বলে, সহজ ভাষায় বিকেলে উৎসব গান গেয়ে প্রতি লাইনে বালিকাদের যেসব ছেলেদের থেকে সতর্ক থাকতে বলেছে ওই ছেলেদেরই রেড ফ্ল্যাগ বলে। নিশা শুকনো হাসি দিয়ে বলে, তবে আপনি রেড ফ্ল্যাগ নন। চাঁদটা পূর্ণিমার, তাই আরও বেশি দ্যুতি ছড়াচ্ছে রাতে। আমতলার পাড়ের এই একতলা নিরিবিলি বাড়ির উঠানটা ফকফক করছে আলোতে। বাইরের বাতাবরণ স্বপ্নীল আবরণে ঢাকা। স্নিগ্ধতা চুইয়ে চুইয়ে নামছে ওই ধূসর রঙের চাঁদটা থেকে। নিশা এতক্ষণ ওসব দেখছিল জানালার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে। বাইরে কোথাও একটা কুকুর ডেকে উঠলে মেয়েটা ভয় পেয়ে কপাট লাগিয়ে ঘাড় বাঁকায়। চোখ চলে যায় তোষকে উপর হয়ে ওদিকে ফিরে একপাশে গুটিয়ে শুয়ে থাকা লোকটার উপর। হাসে নিশা আপন মনে। হাসে লোকটার শোবার ভঙ্গি দেখে। হাসে বেশ কিছুক্ষণ আগের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠতেই। লোকটার কেমন আড়ষ্টতার চাপে পড়ে তাকে ছেড়ে ঝটপট শুয়ে পড়েছিল। এমন করে ছেড়েছিল নিশাকে যেন নিশা তার বউ নয়, যেন নিশা বাইরের একটি মেয়ে। কিছুক্ষণ আগে রিমার সামনে চোখে চোখ রেখে শক্ত গলায় ওসব বলা মানুষটার সাথে এমন সংকোচ মানায় কেন? এই আচরণ যার কোনো মানে নেই। নিশা সব বোঝে। নিশা দেখতে ভোলা ভালা হলেও আদতে তা নয়। ও বুঝে ফেলেছে ওর বয়সটা লোকটাকে খুব ভাবাচ্ছে এখন। এই সংকোচ লোকটা যত দ্রুত কেটে যাবে তত লোকটারই ভালো। নয়তো নিশা এ জীবনে গিয়ে ওই ধামরা লোককে আশ্বস্ত করে সেধে সেধে প্রেম বিলানোর মেয়েটি নয়। আজ কোমর চেপে ধরেও যেভাবে হাত গুটিয়ে নিয়ে হাঁসফাঁস করতে হয়েছে আজীবন এমনই করতে হবে। পাকা মেয়েদের মতো ধেই ধেই করে বিয়ে করেছে মানে লাজ বিসর্জন দেয়নি নিশা। আবল তাবল কত কি যে ভাবছে আর হাসছে মেয়েটা। পরিশেষে হাই তোলার সাথে সাথে উপলব্ধি হলো এখন না ঘুমালে কাল পরীক্ষার হলে গিয়ে ঘুমাতে হবে। বিছানার উপরে পড়ে থাকা বাটন ফোনটা হাতে তুলে নিয়ে সময় দেখে ভোর 4টা প্রায়। এখন ঘুমিয়ে সকাল 9টায় উঠবে। 5 ঘন্টা যথেষ্ট। এই ফোনটা কিছুক্ষণ আগে তার স্বামী দিয়েছে তাকে। বলেছে, ভালো ফোন এসএসসির পরে কিনে দেব। এই 4 মাস বইয়ের পেছনেই চলে যাবে। যোগাযোগের জন্য এটা রাখো, আমার পুরনো বাটন সেট। নিশা তখন চোখ তুলে তাকিয়েছিল। স্বাদ ভেবেছিল বাটন সেট দেওয়াতে নিশা মাইন্ড করেছে। হুট করে মুখভঙ্গি পাল্টে জড়তা নিয়ে বলেছিল, এখন অ্যান্ড্রয়েড সেট চালানোর সময় নেই তোমার। অবশ্য মাঝে মাঝে আমার ফোন থেকে ইউটিউব ঘাঁটতে পারো। কালই বাসায় ওয়াইফাইয়ের কানেকশন নিয়ে নেব। নিশা ভাবতে ভাবতে আবার হাসল। চারিপাশ কেমন যেন নীরব, নিস্তব্ধ এবং শান্তিময়। ওর এত নিরাপদ লাগছে কেন জীবনটা? স্বাদ গভীর ঘুমে আচ্ছন্ন। নিশা খুব চাইল মানুষটার মুখ দেখতে, কিন্তু নতুন বইয়ের মতো ঢং করে মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে সে। তাই নিশা চুপচাপ শুয়ে পড়ে দু চোখ বন্ধ করে দৃষ্টিপথে লোকটার মুখ আঁকে। একটা সুন্দর মুখ। মনে মনে বলতে শুরু করে, আপনি তখন জানতে চেয়েছিলেন আমি আপনার দিকে ওভাবে কেন তাকাতাম। আমি বলেছি লোকে বলে আপনি ভালো, তাই। এখন আমার তরফ থেকে
সত্যিটা শুনবেন? বহুদিন আগে, সেদিন যখন দোকান থেকে স্যানিটারি প্যাড কিনে বেরিয়ে বাজে ছেলেদের টিস শুনে ঘেন্নায় রাস্তায় দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছি, হঠাৎ শুনলাম একটা লোক ছেলেগুলোকে ধমকালো। ঘুরে দেখলাম একটা গুন্ডা মতো লোক। এই গুন্ডাটাকে সব সময় দেখি দলের সাথে নিরঞ্জন কাকার চায়ের দোকানে বসে থাকে। পোশাকে বড়লোকের সভ্য শিক্ষিত ছেলে মনে হয়, কিন্তু মুখের গম্ভীরতা বলতো এইমাত্র কাউকে কুপিয়ে এসে বিশ্রাম নিচ্ছে। চেহারায় কি রাগ! সেদিন ওই বাজে ছেলেদের দলপতির কলার ধরে টেনে নিয়ে আদর্শ স্কুলের গেটের সামনে দাঁড় করিয়ে দিল ওই লোকটা। পরপর কিছু সময়ের ব্যবধানে ওকে দুটো চড় মেরে ওর হাতে একটা কার্টুন ন্যাপকিনের প্যাকেট ধরিয়ে পাশের সাইনবোর্ডে টাঙিয়ে দিল, ফ্রি স্যানিটারি প্যাড, সার্ভিস ফর মাদার্স অ্যান্ড সিস্টার্স। মিথ্যে করে নিচে লেখা হলো ফ্রম ইউনিসেফ। বিক্রয়ের জন্য নয়। গুন্ডা লোকটা ছেলেটাকে বলছিল, এখানে আগামী 3 ঘন্টা চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকবি এই কার্টুন হাতে। যে মেয়ে এগুলো নিতে আসবে তাকে বলবি ধন্যবাদ আপু, তার দিকে তাকাবি না। কাজগুলো করেছে গুন্ডাটা শান্ত হাতে। আদর্শ স্কুলের ছুটির সময় মেয়েরা হুড়োহুড়ি লাগিয়ে যার যার প্রয়োজন মতো নিয়ে যেতে লাগলো ন্যাপকিন। ধন্যবাদ দিয়ে যেতে লাগলো ওই বাজে লোকটাকে। লজ্জা, ভয় আর অনুশোচনায় বাজে ছেলেটা সারাটা দিন শাস্তি পেল খুব করে। আর আমি রাস্তার একপাশে ঠায় দাঁড়িয়ে দেখছি গুন্ডা মানুষটাকে। কি শান্ত ছিল, তবে কি কঠোর! কি অদ্ভুত ছিল, তবে কি সহজ ছিল! একদম সোজা সাপটা ছিল। একটা গুন্ডা ছিল, তবে একজন পুরুষ ছিল যে ওই সমস্ত বাজে ছেলেদের মতো নয়। আমি দেখেছি তাকে, সেই থেকেই দেখেছি। আর তারপর যখন আমি রাস্তায় হাঁটতাম, লোকটাকে সামনে পেলেই তাকিয়েছি। বান্ধবীরা মিলে দুলাল মামার সিঙ্গারা পুরীর দোকানে যখন ঢুকতাম, দোকানের লাফাঙ্গা ছেলেগুলো দূর থেকে কারো চোখের ইশারায় মাথা নুয়ে বেরিয়ে যেত দোকান থেকে। আমি তখনও দেখেছি মানুষটাকে। আপনার চোখে ওভাবে তাকানোর মতো এর বেশি কারণ আমার কাছে নেই। এগুলোই ছিল, তাই ওভাবে তাকাতাম। ও হ্যাঁ, আরেকটা কারণ আছে। টের পেতাম আপনিও আমায় দেখেন। আপনার দুটো চোখ ভারী সুন্দর। সুন্দর বলতে ভীষণ সুন্দর। বাজে ছেলেদের মতো চিকচিক করতো না। দৃষ্টি আমার মতো মেয়ের ফর্সা পা আমার ক্রস বেল্টের আড়ালে লুকায়িত দেহটার দিকে থাকতো না, থাকতো কেবল আমার চোখে। আর সেই দৃষ্টিতে থাকতো মলিনতা, দ্বিধাভরা আকর্ষণ। ওই নজরটুকু দেখার জন্য একটু একটু তাকাতাম আপনার চোখে। নিশা চিত হয়েছিল, এবার কাত হয়ে শোয়। আপন মনে বেশ অনেকক্ষণ স্বাদের সাথে বাসর আলাপ শেষ করে ঘুমিয়ে পড়ে সেও। জানালা থেকে আসা মিষ্টি মিষ্টি রোদের প্রহারে সামান্য ঘন্টার ঘুমটা ভাঙে স্বাদের, তবে চোখ মেলে না, কপাল কুঁচকে নেয় শুধু। ঘুমের ঘোরেই কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলে ওঠে, ধুর। নিশা চোখ তুলে দেখে স্বাদকে, ওর হাতে একটা চায়ের কাপ, তাতে পাউরুটি ডুবিয়ে খাচ্ছিল। সময় 9:10। সকাল 8টা নাগাদ এগুলো সুব্রত এসে দিয়ে গিয়েছে। ফ্লাক্স ভর্তি চা, 1 প্যাকেট চয়েস ব্রেকারের তুলতুলে পাউরুটি, দুলাল মামার দোকানের পরোটা আর ডাল, ডিম সেদ্ধ আর কিছু ফল সুব্রতর মা মিনতি কাকি পাঠিয়েছেন। নীলয় ওদের বাড়ি থেকে দিয়ে গিয়েছে 2টো কাঁথা আর একটা বিছানার চাদর। আফসানা আর মন্দিরা এসে রান্নাঘরে তাকে হাঁড়ি পাতিল সাজিয়ে রেখে গিয়েছে। এই হাঁড়ি পাতিল আফসানার, ঢাকায় ব্যাচেলার থাকতো যখন তখন কিনেছিল, এখন কাজে লাগে না, তাই বন্ধুর নতুন সংসারে দিল। এসব সকালের ঘটনা। নিশা ঘুম ভেঙে দরজা খুলেছিল। অল্প সময় ঘুমিয়ে গা ম্যাচ ম্যাচ করছে। নিশা কাপে চুমুক দেয়, ঠিক তখন স্বাদ আবার বলে ওঠে, জানলা খুলছে কে, আম্মু না সিমি? পরপর থেমে বলে, কটা বাজে? 7টা বাজে ডাক দিও আম্মু। ভাবিকে বলো চা লাগবে না, নিরঞ্জন কাকার দোকানে খাবো। নিশা চোখ নামিয়ে সামান্য হাসে। এবার পরপর সহজ গলায় বলে ওঠে, 7:27 বেজেছে, অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছে। চোখ জোড়া তড়িৎ খুলে যায়।
ধরফরিয়ে লাফিয়ে উঠে বসে সাদ। চারিপাশের পরিস্থিতি বুঝতে ওর মিনিট 2 লাগে। পরপর চোখ ডলে নিয়ে অবিশ্বাস্য নজরে দেখে নিশার মুখটা। রোদের ছোঁয়া লেগে চকচক করছে হৃষ্টপুষ্ট গাল দুটো। সে গাল ছেয়ে আছে লজ্জা। লজ্জা তো স্বাদও পেয়েছে, রোজকার অভ্যাস বলে কথা। তবে এই মেয়েটা তার সাথে মশকরা করেছে, ব্যাপারটা নিতে পারছে না স্বাদ। ভারী দর্শিত। কে বলে ভোলা ভালা? 9:15 বেজেছে। আমার 10:30টার হলে থাকতে হবে। সাথে স্কুল ড্রেস আছে, তবে ক্রস বেল্ট নেই। রুবি ম্যাম বকবে খুব সিভিল ড্রেসে গেলে। আমাকে একটু রিক্তদের বাড়িতে দিয়ে আসবেন আগে ভাগে, কিংবা আমি যাব তবে। মিনমিন করছে নিশা, ওর গলা আটকে আসছে বলতে গিয়ে। স্বাদের মুখভঙ্গি বেশ কৌতূহলী। তবে কি? আমার কাছে রিক্সা ভাড়া নেই। প্লাস্টিকের ব্যাগে সব, ওটা আপুর বাড়িতে রেখে এসেছি। সাদ চোখ মেলে মেয়েটিকে দীর্ঘ সময় দেখে, পরপর বিছানা ছেড়ে উঠে আড়মোড়া ভেঙে বলে, হাতের পাউরুটিটা শেষ করো, হাতের পাউরুটিটা শেষ করো, আমি নিয়ে যাব বাইকে। এগুলো কে এনেছে? সুব্রত? সবাই মিলে। আপনি মুখ হাত ধুয়ে আসুন। টুথপেস্ট, ব্রাশ আর নতুন একটা তোয়ালে কলঘরে রেখে এসেছি আমি। বলেই ব্যস্ত হাতে নিশা পরোটা আর ডাল বাটিতে সাজিয়ে মেঝেতে পাটি পেতে রেখে দেয়। পুরোটা সময় সাদ ওকে চুপচাপ দেখে মুখ হাত ধুয়ে এসে খেতে বসে। পরোটা ছিঁড়তে ছিঁড়তে অস্পষ্ট হাসেও। মনে হচ্ছে তাদের সংসারের বয়স হয়েছে বেশ। অন্তত মেয়েটির আচরণ তাই বলে। এতটাও আশা করেনি সাদ, এতটাও না। রাতে বুক ভরা যে দ্বিধাটুকু ছিল তা পরোটার সাথে গিলে ফেলতে ফেলতে চোরা দৃষ্টি দেয় অদূরে চুল আঁচড়াতে ব্যস্ত রমণীর দিকে। স্কুলের ইউনিফর্মের সবুজ কামিজটা গোলগাল শরীরে দারুণভাবে মানিয়েছে। লতার মতো বাঁকানো কোমর, লাস্যময়ী গড়নের পানে মনোযোগ যেতেই স্বাদ খাওয়া ছেড়ে বসে থাকে হা করে তাকিয়ে। পরক্ষণেই হাঁসফাঁস করে ওঠে ভেতরটা। ও কোনো মহাপুরুষ নয়, কোনো স্বামীরই মহাপুরুষ হবার প্রয়োজন আছে আদৌ? চোখের সামনে এই অপার্থিব সৌন্দর্যের প্রতিমা দেখে একটু টেনে, একটু ছুঁয়ে, একটু আদর মাখা স্পর্শ বুলিয়ে দেওয়া কোনো অপরাধ তো নয়, না কোনো অশোভন কাজ বিয়ের প্রথম সকালে। তবেও পারছে না কেন? কিন্তু যখন মেয়েটাকে বাচ্চাদের মতো দুটো বেনি করতে দেখলো, আবার নিজের মনে জেগে ওঠা ব্যাকুলতা গুটিয়ে নিয়ে সাত চোখ নামালো। ও বুঝলো ও কেন পারছে না। এই বেনি দুটো ওকে সতর্ক করছে। খবরদার সাত, স্কুল স্টুডেন্ট, তো লজ্জা থাকা উচিত। এই পর্যন্ত যা করেছে সেনা, এবার রয়েছে। তবে পরক্ষণেই আবার চোখ তুলতে হলো ওকে। নিশা মুখে চ বর্গীয় শব্দ উচ্চারণ করে তাড়াহুড়োতে নিজের বেনি খুলছে। এটা সব সময় হয়, তাড়াহুড়ো করলে সেটা ঘেটে ঘ হয়ে যায়। তাই নিশা ঠিক করলো আজ খোঁপা করবে। 2 হাতের দক্ষতায় মিনিটের মধ্যে একটা খোঁপা করে নিল। স্কুল ড্রেসের সাথে বেমানান যদিও, সাত খাওয়া বাদ রেখে নতুন বউয়ের সাজগুজি দেখে চলেছে শুধু নির্লজ্জের মতো। বেনি যখন খোঁপায় রূপান্তরিত হলো, কিশোরীর পাল্টে যাওয়া তরুণী রূপটা দেখে সাদ মনে মনে বলে, হ্যাঁ, এভাবেই বড় হও। বেনি রেখে খোপা ধরো, ঠিক এভাবেই আরেকটু বড় হও। সকাল 9:48। সপ্তাহে 6টা দিনে এই সময়টা শাওকির শ্বাস ফেলার ফুরসতটুকু থাকে না। দিনের এই সময়টায় কাস্টমার বেশি থাকে, কলেজ পড়ুয়া কাস্টমার সব। আজ থেকে 1 বছর আগে শাওকি এই তালুকদার কসমেটিক্সে বসছে অসীম তালুকদারকে খুশি করে, তার সাথে নড়বড়ে সম্পর্কটা খানিকটা মজবুত করতে। পাশাপাশি সে বরগুনা সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগে 4th ইয়ারে আছে। আগের শাওকির সাথে এই শাওকির কোনো মিল নেই। এই শাওকি পড়াশোনা ও দোকানদারির কাজ একসাথে 2 হাতে সামলায়। বাড়ির পরিস্থিতি থমথমে, ঠিক রাতের মতো। সকালের নাস্তাটা কোনো মতে মুখে দিয়ে বেরিয়েছিল ও। আজ দোকানদারিতে মন নেই, তবুও মাঝে সাঝে বাইরের দিকে তাকে নির্লিপ্ত গলায় বলে উঠছে, আপু কি লাগবে? জবাব এসেছে, ভাই কিছু লাগবে না তো, এত ডাকেন কেন? অসহ্য। বরাবরের মতো অপমান গায়ে না মেখে শাওকে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তবে সে টিভি দেখছে না, বন্ধ টিভির স্ক্রিনে নিজের অস্পষ্ট ফুটে ওঠা প্রতিচ্ছবি দেখছে। ভাবছে এই 5 ফুট 11 সুঠাম দেহি সুন্দর ছেলেটার ভাগ্যে তবে এই ছিল। মেজো ভাইয়ার কোয়ালিফিকেশন তো তাও ভালো, একটা বেশ ভালো চাকরি পেয়ে গেলেও যেতে পারে, কিন্তু তার কপালে এই দোকানদারি লেখা আছে। আব্বু কখনো বহুমুখী ব্যবসার মালিকানা অন্তত জীবদ্দশায় ছেলেদের হাতে দেবেন না, কখনোই না। আব্বু ভিন্ন ধাতুতে গড়া। ইন্টারমিডিয়েটে কেন যে অমনভাবে উচ্ছন্নে যাওয়াতে মেতেছিল শাওকি, কেন যে পড়াশোনার মর্ম তখন বোঝেনি, কেন যে বড়দের শাসন মানেনি। সুমিষ্ট নারীকণ্ঠের ফিরতে জবাব দেয় শাওকি বিরস মুখে।
টিভি স্ক্রিনের আয়না থেকে তখনও দৃষ্টি সরেনি তার। মূর্ছনা অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে, পরপর আবার বলে ওঠে, ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আপনাদের কিছু লাগবে না, সরি ডাকার জন্য, এবার যান। শাওকি ফিরল। সম্মুখে কৃষ্ণবর্ণের এক তরুণী, চাপা রঙের গাল দুটোতে রোদ্দুর মাখিয়ে ঘেমে নিয়ে একাকার, কপালের কাছে একগুচ্ছ চুল ঘেমে লেপ্টে আছে, পুরোপুরি বিধ্বস্ত অবস্থা, নিষ্প্রাণ বিরক্ত দৃষ্টি। সব কিছু ছাপিয়ে শাওকির দৃষ্টি আটকালো তরুণীর গায়ের নার্সিং স্টুডেন্টের পোশাকে। চোখ নামিয়ে শাওকি আবার চোখ তোলে। তরুণীর চোখে চোখ রেখে ভদ্রমতন বলে, আপনাদের কাছে কোলাজেন 16+ আছে? জি আছে। দিন তবে। দাম 600। কোনো ব্যাপার না, দিন। শাওকি আবার চুপ করে মেয়েটিকে দেখে। গায়ের রং ভীষণ কালো, তবে মুখ জুড়ে আত্মবিশ্বাসের ছটা। এটাই মেয়েটির সৌন্দর্য। শাওকি হঠাৎ ভীষণ রকমের হতাশ হয়। এই মেয়েগুলো কেন ফর্সা হওয়ার প্রতিযোগিতায় নেমে নিজেদের সত্তা এবং সৃষ্টিকর্তার মর্জিকে অপমান করে? সৃষ্টিকর্তার সিদ্ধান্ত নিয়েছেন এই মেয়েটি কালো রঙেই সুন্দর, আদতেই তাই। তবে এই মেয়েটি কেন মানতে পারছে না? মুখ চোখ হঠাৎ ভীষণ গম্ভীর হয় শাওকির। দোকানের বাকি দুটো কর্মচারী ছেলে নতুন মাল আনতে গোডাউনে গিয়েছিল। অগত্যা শাওকি উঠে গিয়ে ক্রিমের কৌটোটা এনে সামনে রেখে দিতেই মূর্ছনা হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে সেটা দেখতে থাকে। ভীষণ স্বস্তি পেয়েছে সে যেন। শাওকি আবার মেয়েটিকে দেখে হঠাৎ করে বলে ওঠে, এগুলো ভালো জিনিস নয় আসলে, ভিতরে বাজে ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে। মুখটা সাময়িকভাবে ফর্সা করবে, তবে সময় গেলেই মুখে ছেয়ে যাবে ব্রণ, মেস্তা আর ছোপ ছোপ দাগ। গায়ের রং উজ্জ্বল করতে চাইলে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন, ডাবল ক্লিনজিং করবেন, ধীরে ধীরে রংটা খুলবে, যদিও সামান্য। মূর্ছনা অবাক চোখ তুলে তার সামনে দাঁড়িয়ে থাকা ফর্সা রঙের অতি সুদর্শন ছেলেটাকে দেখে। শাওকি বলে, বেশ ভালো মানের সানস্ক্রিন আছে একটা, দেবো? সাথে ক্লিনজিং অয়েল আর ময়েশ্চারাইজার। এবার লোকটির উদ্দেশ্য মূর্ছনা বুঝতে পারে। এই লোক খুব চতুর একজন ব্যবসায়ী। এটা ব্যবসার নতুন স্ট্র্যাটেজি। একটা পণ্যের দুর্নাম করে খদ্দেরের হাতে বেশি দামের পণ্য ধরিয়ে দেওয়ার কৌশল সম্পর্কে মূর্ছনা অবগত। মনে মনে তাচ্ছিলের হাসি হেসে হুট করে কড়াভাবেই বলে ওঠে, কেন, ওসবের দামটা একটু বেশি নাকি? জি। তাই? দাম বেশি কিন্তু অল্প ফর্সা করবে কেন? এই ক্রিমগুলোর মতো সাল চামড়া তুলে কাগজ সাদা কেন করবে না? শাওকি বলে, বেশি ফর্সা হবার কি দরকার, একটু উজ্জ্বল স্ক্রিন, সুন্দর থাকবে, এটাই তো এনা। মূর্ছনার রাগ বাড়ছে লোকটার ওপর অযথায়। মনে পড়ে যাচ্ছে কালো হবার দরুন ছোট থেকে কি যন্ত্রণাটা সে ভোগ করে এসেছে। বুক ভরা বিতৃষ্ণা নিয়ে বলে, একটু উজ্জ্বল, একটু স্কিন সুন্দর হতেই বা হবে কেন? এই যে আমি কুচকুচে কালো, আমি কি মানুষ নই? শাওকি হতবাক হয়ে কর্কশ মেয়েটিকে দেখছে। তার মুখটা হা হয়ে গিয়েছে। এই মেয়ে পাগল নাকি? নিজেই তো এসেছিল ফর্সা হবার ক্রিম কিনতে। নিশ্চয়ই সকালে খেয়ে আসেনি, তাই বেহুদা ঝগড়া লাগাতে চাইছে। শাওকি শান্ত, মেয়ে মানুষের সাথে ঝগড়া করার ছেলে সে নয়। ঠান্ডা গলায় কিছু বলতে যাবে, তার আগে মূর্ছনা দাঁতে দাঁত চেপে বলল, আদার ব্যাপারই, চুপচাপ আদা দিন। আদার 5টি ক্ষতিকর দিক বলে কাঁচকলা ধরিয়ে দিতে হবে না। থমথমে শাওকির মুখ। পরপর ক্রিমের কৌটোটা প্যাক করে দিয়ে বলে, আপু আর কিছু? স্যানিটারি প্যাড লাগবে? স্যানোরা দিবেন? মুখ চোখ বুঝে আসে আবার শাওকি। এই 1 বছরে এই একটা ব্যাপারেই তার সংকোচ এখনো কাটেনি। প্রতিবার লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। নিন আপু, 720 টাকা দিন। আর ক্রিমারটা সাইড এফেক্ট হতে শুরু করলে আমাদের জানাবেন, কোম্পানিকে ইনফর্ম করতে হবে তো। হুম। প্যাকেটটা ব্যাগে ভরে নিতে নিতে ব্যস্ত পায়ে মূর্ছনা বেরিয়ে যায়। শাওকি শ্বাস ফেলে, অস্ফুটে বলে, কি ইল টেম্পার্ড মেয়ে রে বাবা। এই হচ্ছে একটা টিপিক্যাল দোকানদারের জীবন, যে জীবন শাওকি বেঁচেছিল পড়াশোনা না করে। ভাইয়া বাড়ি চল। শিমিন রিক্সা থেকে নেমেই চেঁচাতে চেঁচাতে ছুটে ঢুকলো দোকানে। শাওকির শুকনো মলিন মুখটা দেখে বলল, কি হলো আবার এখানে, কি হলো? শাওকি বোনকে খুলে বলে কিছুক্ষণ আগের ঘটনা। পরপর বলে, আজকের এই ঘটনাটাও তোর গল্পে দিবি? আচ্ছা বল, আজকের ঘটনায় নায়কের থুড়ি আমার কি দোষ ছিল? মেয়েটা আমাকে খেতে উঠলো কেন? শিমিন মিনিট খানেক চোখ বড় বড় করে তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট ছড়িয়ে হেসে বলে,
আইডিয়া। কি আইডিয়া? গল্পের নায়িকা পেয়েছি। মানে গল্পের নায়িকার সাথে নায়কের কিভাবে দেখা হবে সেই আইডিয়া পেয়েছি। নায়িকা থাকবে কালো, সে নায়কের দোকানে ফর্সা হবার ক্রিম কিনতে যাবে। জোস জোস জোস, ভেরি ইউনিক আর বাস্তবসম্মত একটা প্রথম পরিচয়। পাঠক খুব খাবে, কেউ সিনেমেটিক হলে সমালোচনা করবে না। নয়তো তুই ভাব ভাইয়া, গল্পের নায়ক কসমেটিক্সের দোকানদার, সে যদি গুন্ডাদের হাত থেকে নায়িকাকে উদ্ধারের মাধ্যমে প্রথম পরিচয় ঘটায় নায়িকার সাথে, সেটা আদৌ যায়? শাওকে অবাক চোখে বোনের দিকে তাকিয়ে আছে। মানে গল্পের নায়িকা এই মেয়ে? অমন চরিত্র, তবে একটা প্রবলেম। কি? আরে মামি, আমার গল্পের পাঠক এই নায়িকাকে পড়লে বারবার এসে আমার মাথা খাবে, বলবে তুই এমন সুন্দর একটা ছেলের নায়িকা কালো রেখেছিস কেন রে? তোর কি মাথায় সমস্যা? আর তোর পাঠক? তারা এই গল্প চেটে পুটে খাবে। বাস্তবে কেউ ছেলে ভাইয়ের পাশে কুচকুচে কালো মেয়ে মানতে না পারলেও গল্পে চেটে পুটে খায়। এটা ডিপ সাইকোলজি। চল চল, এখন বাড়িতে যেতে হবে। কেন? দোকান রেখে? মামি যেতে বলেছে। মেজো ভাইয়াদের বাড়িতে পাঠাবে আমাদের কিছু খাবার দাবার নিয়ে। মামার শরীর ভালো নেই, বিধায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। এই সুযোগে যাব, চল। স্ক্রিনে শাহিদের মুখটা উঠতেই নাফিয়া হেসে ফেলল। উচ্ছ্বসিত কিশোরী সুলভ আওয়াজে বলল, তুমি আড়ঙে কি করতে গেলে? শাহিদের হাতে দুটো শাড়ি উঁচু করে তুলে ধরে বলল, বলো কোন রংটা, নীলটা নাকি গোলাপিটা? নাফিয়ার গাল দুটো বেশ লাল হয়। আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি তো তোমার পছন্দের রং ছাড়া আমাকে পরতে দাও না। শাহিদও আশেপাশে তাকিয়ে বলে, এটা তো নাইটি না, শাড়ি তুমি তোমার পছন্দ মতো নেবে। আচ্ছা, নীলটা তবে। আর শোনো, সিমিন আর নিসার জন্য সুন্দর দেখে দুটো 3 পিস নিও। রাখছি আমি, আজ অনেক কাজ। বাবা মা ঠিক আছে? কল কেটে দেওয়ার পরে শাহিদ নীল আর গোলাপি রঙের শাড়ি দুটো সেলসম্যানকে দিয়ে বলে, এই দুটো প্যাক করাবেন? সেলসম্যান বলল, স্যার একই ডিজাইনের দুটো রং নেবেন, তার চেয়ে আরেকটা অন্য ডিজাইনের নিন। দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। আপনি এটা প্যাক করে দিন, দুটো আলাদা আলাদা প্যাকেটে দেবেন। বিরক্ত গলায় জবাব দেয় শাহিদ। নাফিয়া কল কাটার পরে ঝাড়ু হাতে তুলে নেয়। আজ তার মেজাজ ফুরফুরে। বাড়ির পরিবেশ থমথমে হলেও সে বেশ নিশ্চিন্ত, কারণ সে তার শ্বশুরকে চেনে। এই লোক ওপরে ওপরে কঠোর হলেও একদম তার 3 ছেলে অন্তপ্রাণ। খুব বেশি দিন রাখবে না ছেলেকে দূরে। নাফিয়া গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঝাড়ু দিচ্ছে দেখে অদূরে দাঁড়িয়ে হাসে শাহনাজ। এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সে তার বড় বৌমাকেই দেখছিল। কে বলবে সাধারণ সুতি শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে গিন্নি বেশে ঝাড়ু দিতে থাকা মেয়েটি একজন প্রাক্তন মেধাবী ঢাবিয়ান। গ্রামের এই মেধাবী মেয়েটিকে ছাত্রী বয়সে নিজের বড় ছেলের জন্য এনে দিয়েছিলেন অসীম। নিজের ক্যারিয়ারের চিন্তা সরিয়ে রেখে শুধু সংসার করতে পাগল মেয়েটা, সংসারের জন্য নিজেকে ঢেলে দিতে পাগল মেয়েটা। শাহনাজ ছেলের অমতের বিয়েতে ওই সময়টিতে রাজি না থাকলেও আজ ছেলের বউয়ের হাসিম খুশি প্রেমময় সংসার দেখে ভাবেন অসীম তালুকদারের জীবনের সবথেকে চমৎকার একটি সিদ্ধান্ত ছিল নাফিয়াকে এ বাড়িতে আনা, তার বকে যাওয়া ছেলের জীবনে আনা।